ভালোবাসি তোকে, খুব ভালোবাসি কাজল। তুই শুধু আমার। হুম। তুই রুদ্রের কাজল। কথাটি বলে রুদ্রিক কাজলের কপালে গভীরভাবে চুমু খেলো। কাজল আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। রুদ্রিক কাজলকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। কাজল রুদ্রিকের বুকে লেপ্টে রইল। তাদের সুন্দর ভালোবাসাময় মুহূর্ত যেন গোধূলির বেলার সাথে নির্বিশেষে মিশ্রিত হয়ে গেল। কাজল, তুই যদি আমার এত কাছে থাকিস, তাহলে আমি কিন্তু রোমান্টিক মুডে চলে আসব। পরম ভালোবাসা নিয়ে রুদ্রিকের বুকে লেপ্টে রয়েছে কাজল। কাজলের দুষ্টুমির কথা আন্দাজ করতে পেরে রুদ্রিকের বুকে আলতো করে ধাক্কা দিয়ে বলে, তাহলে আপনার মনে সারাদিন এসব চলে? চলবেই তো। এতগুলো গার্লফ্রেন্ড থাকলে তো হবেই। রুদ্রিক কাজলের কোমর চেপে ধরে বলল, না রে কাজল, শুধু তুই কাছে থাকলেই আমার মুডটা রোমান্টিক হয়ে ওঠে। কাজল কিছু একটা ভেবে রুদ্রিকের থেকে দূরে সরে এসে বলে, বাট এখন থেকে সবগুলো গার্লফ্রেন্ডের সাথে আপনার ব্রেকআপ? রুদ্রিক ভ্রু কুঁচকে বলে, কেন করব? ওরাও তো আমার গার্লফ্রেন্ড, তাই না? আমি যদি ব্রেকআপ করে ফেলি ওদেরও তো খারাপ লাগবে, তাই না? মনটা ভেঙে যাবে। আমি কারো মন ভেঙে দিতে পারি না। রাজসিন শেখ রুদ্রিকের মনটা আবার বিশাল বড়। ছোট সাহেবের কথা শুনে আমার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। আমি ক্ষিপ্ত গলায় বলে উঠলাম, ঠিক আছে, তাহলে আপনার সেই গার্লফ্রেন্ডকে নিয়েই থাকেন, আমি গেলাম। কথাটি বলে আমি চলে যেতে নিলেই উনি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমার কাঁধে নিজের থুতনি রেখে বললেন, সত্যি কাজল, তুইও বাচ্চাই রয়ে গেলি। তো রুদ্রিকের মনে শুধু তুই ছাড়া আর কে আছে বল? আমি ওনার হাত নিজের হাতের মুঠো নিয়ে বললাম, আমি আপনার মনে নিজের উপস্থিতি ছাড়া আর কাউকে সহ্য করতে পারবো না, বলে দিলাম। আমার কথা শুনে উনি কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলে উঠলেন, কিন্তু আমার মনে আমার একটা গার্লফ্রেন্ড আছে, যাকে আমি তোর থেকে বোধহয় বেশি ভালোবাসি। ছোট সাহেবের কথা শুনে আমার মনে অজানা ভয় ঢুকে গেল। আমি আমতামতা করে বলে উঠলাম, কে এসে? ছোট সাহেব বললেন, কে আবার? আমার ছোট্ট গার্লফ্রেন্ড মুস্কান। কথাটি বলে উনি হেসে উঠলেন, যাকে বলে খিলখিলানো হাসি। আমিও হেসে উঠলাম, সত্যি উনিও পারেন। তনয় কিছুটা রাগ নিয়ে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। আজ কাজল তাকে যথেষ্ট অপমান করেছে বটে, তার সাথে রেস্টুরেন্টে দেখা করার কথা বলে লাপাত্তা। তার মধ্যে ফোনটাও ধরছে না। তনয় ভেবে নিয়েছে কাজলের কাছে এর জবাব চাইবে। কথাটি ভেবেই তনয় পা বাড়ালো। সে খেয়াল করে ছুটকি রাস্তার এক পাশে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। ছুটকি হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে কেন? না, ব্যাপারটা দেখতে হবে। কথাটি ভেবে তনয় ছুটকির কাছে গেল। এদিকে ইকবাল শিকদার তার মেয়ে মিশুকে নিয়ে আজ শেখ বাড়িতে এসেছেন। ইকবাল শিকদারকে দেখে আফজাল শেখ এবং ঈশানী শেখ এগিয়ে আসেন। আফজাল শেখ বলে ওঠেন, আসুন ইকবাল সাহেব। ইকবাল শিকদার তার মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে বসে পড়ে। ঈশানী শেখ মিশুর থুতনি উঁচু করে বললেন, ভারী মিষ্টি মেয়ে তুমি। নাম কি তোমার? মিশি হেসে বলে, জি, মিশু। ঈশানী শেখ ইকবাল শিকদারের দিকে তাকিয়ে বললেন, ভারী মিষ্টি মেয়ে আপনার। আমার রুদ্রিকের জন্য একেবারে উপযুক্ত। মিশু খানিকটা লজ্জা পায়। তখনই জেসমিন শেখ এসে ইকবাল শিকদারকে সালাম দেয়। ইকবাল শিকদার এবার আফজাল শেখের দিকে তাকিয়ে বললেন, সবাইকেই তো দেখছি, কিন্তু রুদ্রিক কোথায়? ইকবাল শিকদারের প্রশ্নে ঘাবড়ে যায় ঈশানী। সে তো রুদ্রিককে ফোনেই পাচ্ছে না। ঈশানী শেখ কোনো রকম হেসে বললেন, রুদ্রিক একটা কাজে আটকে গেছে, এক্ষুনি চলে আসবে। ততক্ষণে না হয় কিছু নাস্তা সেরে নিন। ইকবাল শিকদার বললেন, তা মন্দ বলেননি। তাহলে আমরা না হয় রুদ্রিকের জন্য অপেক্ষা করি। ঈশানী শেখ যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। অন্যদিকে, নিশ্চয়ই মুস্কান এবং মায়াকুঞ্জ বাড়ির সম্পর্কে তুই সবকিছুই জানিস, তাই না? আমাকে দিদুন সবকিছুই বলে দিয়েছে। কিভাবে তোরা আমার পিছন পিছন মায়াকুঞ্জ বাড়িতে চলে গিয়েছিলি? ছোট সাহেবের কথা শুনে আমি মাথা নিচু করে বললাম, আমি জানি কাজটা আমার ঠিক হয়নি। আমি সত্যি দুঃখিত। হয়তো ঠিক হয়নি, কিন্তু কাজল, তুই যদি আমার মায়াকুঞ্জ বাড়ির সম্পর্কে না জানতি, তাহলে তোর মনে একটা সংশয় থাকতো। তার থেকে সবকিছু ক্লিয়ার হওয়াই ভালো, তাই না? আমি মাথা নাড়িয়ে ওনার বুকে মাথা রেখে বললাম, আমাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ছোট সাহেব। উনি বলে উঠলেন, ধন্যবাদ তো আমার তোকে দেওয়া উচিত কাজল, আমার জীবনে আসার জন্যে। জানিস কাজল, লাইফটা তখনই সুন্দর যখন নিজের জীবনে সঠিক কোনো মানুষের প্রবেশ হয়। ওনার কথা শুনে আমিও মাথা নাড়িয়ে বললাম, হুম, জীবনে তো কত মানুষেরই আগমন হয়, কিন্তু সঠিক মানুষ একবারই আসে। তনয় ভাই আমার জীবনের প্রথম ভালোবাসা হলো, আমার জীবনের সঠিক ভালোবাসা হলো আপনি ছোট সাহেব। ছোট সাহেব মিষ্টি হেসে বলেন, ভালোবাসি। আমি লাজুক হাসলাম। ছোট সাহেব কিছু একটা ভেবে 1 সেকেন্ড বলে একটু সাইডে চলে গেলেন। আমিও নৌকার একপাশে দাঁড়ালাম। সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলরাশি। উপরে রক্তিম উদার আকাশ। গোধূলি লগ্নে উন্মুক্ত নদী তীরে দাঁড়ালে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। আকাশে রক্তিম রঙের নদীর জল রঙিন হয়ে ওঠে। ছোট সাহেব এসে আমার পাশে দাঁড়ালেন। ওনার কাঁধে মাথা রেখে বললাম, আজকের দিনটা আমার জীবনের সব থেকে বেশি বিশেষ মুহূর্ত।
যা আমার বেলার স্মৃতিতে লিপিবদ্ধ থাকবে। উনি অবাক হয়ে বললেন, বেলার স্মৃতি? বেলার স্মৃতি? গোধূলি আমার বড্ড পছন্দ বলে আমার সাথে গোধূলিতে ঘটে যাওয়া সবকিছু আমি আমার প্রিয় ডায়েরিতে আবদ্ধ করে রেখেছি, যার নাম বেলার স্মৃতি। বাহ! ভালোই তো। আচ্ছা কাজল, তুই তোর চোখ বন্ধ কর। ছোট সাহেবের কথা শুনে আমি বলে উঠলাম, কেন? উনি বিরক্তি নিয়ে বললেন, তুই বন্ধ করবি নাকি? বেশি কথা বলিস। ওকে, আমি এক্ষুনি বন্ধ করছি। আমি চোখ বন্ধ করার সাথে সাথেই আমার পায়ে কারো আলতো হাতের স্পর্শ অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখি ছোট সাহেব আমাকে পরম যত্নে একজোড়া সোনার নূপুর পরিয়ে দিচ্ছেন। আমার পায়ে হাত দিচ্ছেন কেন ছোট সাহেব? ছাড়ুন। কথাটি বলার সাথে সাথেই উনি ধমকে বলে উঠলেন, কাজল, একদম নড়াচড়া করবি না। কথাটি বলে উনি নূপুরটি পরিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, নূপুরটা তোর পায়ে বড্ড মানিয়েছে কাজল। আজকের দিনে আমার দেওয়া ছোট্ট উপহার। কখনো এই নূপুর নিজের কাছ থেকে দূরে রাখবি না। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, কিসের ছোট্ট উপহার? আপনার দেওয়া প্রত্যেকটা উপহার আমার কাছে খুব খুব স্পেশাল। উনি আমার দিকে ঝুঁকে বললেন, এই উপহারগুলোই প্রত্যেক মুহূর্তে তোকে মনে করিয়ে দিবে আমি তোর অস্তিত্বের সবটুকু অংশ জুড়ে রয়েছি। কথাটি বলে ছোট সাহেব আমাকে আচমকা কোলে তুলে নেন। আমি কিছু বলবো তার আগেই উনি আমাকে থামিয়ে বলেন, তোকে কুঁড়ে ঘরটা ঘুরিয়ে দেখাবো, চল। আমি হাঁটতে পারি, তাই যেতে পারবো। তুই বড্ড আনরোমান্টিক কাজল। দেখছিস আমি একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছি, কিন্তু তুই আমার রোমান্টিকের মুডের 12টা বাজাচ্ছিস। ছোট সাহেবের কথা শুনে আমি হেসে উঠি। ছোট সাহেবও আমাকে নিয়ে হাঁটতে থাকেন সেই বেলি ফুলের রাস্তা দিয়ে। উনি আমাকে কোলে করে কুড়ি ঘরের সামনে নিয়ে নামিয়ে দেন। আমিও নেমে পড়ি। ভেতরটা যেন আরো সুন্দর। চারপাশে ছোট্ট ফুলের তোড়া। পাশে ছোট্ট একটি দোলনা, তাও বেলি ফুল দিয়ে সাজানো। দোলনার পাশে ছোট্ট একটি টি টেবিল। ছোট সাহেব আমাকে ইশারা করে টি টেবিলের পাশের চেয়ারে বসতে বললেন। আমিও বসে পড়লাম। চারদিকে চোখ বুলিয়ে বললেন, এই কুড়ে ঘরের সম্পর্কে কখনো তো কিছু শুনিনি। তাছাড়াও ঢাকা শহরে এরকম জায়গা সত্যি দেখতে পাওয়া মুশকিল। ছোট সাহেবও বসে বলে উঠলেন, এই কুড়ে ঘরটার নাম বেলি ফুলের কুঞ্জ। আমি আনমনে বলে উঠলাম, বেলি ফুলের কুঞ্জ? হুম। আমার ফুপি আম্মুর বড্ড শখের একটি জায়গা ছিল এই বেলি ফুলের কুঞ্জ। জায়গাটি আমার ফুপি আম্মু নিজে এরকম নির্জন জায়গা খুঁজে নিজের হাতে এখানে এই কুঁড়েঘরটা সাজিয়েছিল। আমাকেও এখানে সবসময় নিয়ে আসতো ফুপি আম্মু। ফুপি আম্মু যখন মন খারাপ থাকতো তখন আমাকে নিয়ে এখানে আসতো। আমাকে বড্ড ভালোবাসতো ফুপি আম্মু। কথাটি বলতে বলতে ওনার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো। আমি ছোট সাহেবের দিকে তাকিয়ে বললাম, কে এই ফুপি আম্মু ছোট সাহেব? আমি তো যতটুকু জানি আপনার দুজন পিপি। না, আমার ৩ জন পিপি। তার মধ্যে আমার মেজো পিপিকে আমি ভালোবেসে ফুপি আম্মু বলে ডাকতাম। সে আমার মায়ের থেকে কোনো অংশে কম আমাকে ভালোবাসেনি, বরং আমাকে বেশি ভালোবাসতো। ছোট সাহেবের কথায় আমি বলে উঠলাম, তার কথা তো কখনো শুনিনি। শুনবে কি করে? তার অস্তিত্ব যে সকলে থেকে আড়াল করেছে আফজাল শেখ। আমার ফুপি আম্মুকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল আফজাল শেখ এবং জেসমিন শেখ। বলতে গেলে এক প্রকার মেরেই ফেলেছিল তারা আমার ফুপি আম্মুকে। ছোট সাহেবের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলছেন উনি? বড় সাহেব এবং বড় মেম সাহেব মিলে ছোট সাহেবের ছোট পিপিকে মেরে ফেলেছে? আমার ভাবনার মাঝেই উনি দাঁতে দাঁত চেপে বলেন, সত্যি বড় কঠিন রে কাজল। কি ভয়ঙ্কর ঘটনা আমি নিজের ছোটবেলায় দেখেছি তোকে ঠিক বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র ওদের জন্য আমার সব থেকে কাছের মানুষকে আমি হারিয়েছি। আমি বলে উঠলাম, কি এমন হয়েছিল অতীতে? ছোট সাহেব অশ্রু মাখা দৃষ্টিতে তাকিয়ে বলেন, জানতে চাস কি হয়েছিল অতীতে? শুনতে পারবি তো সে ভয়ঙ্কর অতীত? পারবো। ছোট সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে শোন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইভাবে কান্না করছো কেন? রাস্তা কি কান্না করার জায়গা? যত সব। তনয়ের ধমকে যেন ছুটকির কান্নার মাত্রা আরো বেড়ে গেল। তনয়ের মাথায় হাত। তার ধমকের বদলে ছুটকির কান্না থামার বদলে আরো বেড়ে গেল। রাস্তায় সবাই তনয় এবং ছুটকির দিকে আরো চোখে তাকিয়ে আছে। তনয় পড়েছে অস্বস্তিতে, কিন্তু সেদিকে ছুটকির খেয়াল নেই। সে তো নিজের মতো ভ্যাবে করে কান্না করতে ব্যস্ত। তনয় বলে উঠল, এইভাবে ছিচকাদুনির মতো রাস্তায় কান্না করো না, সবাই দেখছে তো। ছুটকি কান্না মিশ্রিত গলায় বলে, আমার কত দুঃখ আপনি জানেন, তাই নিজের দুঃখে কান্না করছি। এখন কি রাস্তায় আপনার জন্য কান্না করতে পারবো না? কথাটি বলে ছুটকি আরেক দফা কেঁদে উঠল। তনয় পড়েছে মহা ঝামেলায়। সে ছুটকির দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, টেক ইট। রাস্তার লোকজনেরা এগিয়ে এলো। একজন লোক এগিয়ে এসে তনয়কে উদ্দেশ্য করে বললেন, সমস্যা কি ভাই? নিজের স্ত্রীকে এভাবে কাঁদাচ্ছেন কেন? স্বামী স্ত্রীর ঝগড়া হলে বাসায় গিয়ে সমাধান করুন। তনয় ভেবাচাকা খেয়ে গেল। স্ত্রী মানে কি? তনয় কিছু বলবে তখনই আরেকজন মহিলা এসে বলল, এদের দেখেই মনে হচ্ছে এরা সদ্য বিবাহিত দম্পতি। আমার মনে হয় কি, ওনাদের এখন ওনাদের মতো ছেড়ে দেওয়াই ভালো। এসব ছোটখাটো ঝামেলা সবার মধ্যেই হয়ে থাকে। মহিলার কথা শুনে সবাই মাথা নাড়ায়। তারপর তারা চলে যায়।
তনয় তাদের ডেকে উঠে, আরে ভাই, আপনারা ভুল বুঝছেন, আমরা স্বামী স্ত্রী না। যা বাবা, চলে গেল। তনয় বিরক্তি নিয়েই ছুটকির দিকে তাকালো। ছুটকি আজকে লাল রঙের একটি জামদানি শাড়ি পরেছে। তাকে দেখে যে কেউ বলবে সে সদ্য বিবাহিত নববধূ। তনয় বুঝেছে রেগে থাকলে কিচ্ছু হবে না, তাই সে কোমল কণ্ঠে বলে, আচ্ছা ছুটকি, রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকলে কি কিছু হবে বলো? তার থেকে বরং তুমি আমার সাথে আমার গাড়িতে ওঠো। আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। রাস্তায় যাওয়ার সময় তোমার প্রবলেমটা শুনবো, দেখি কোনো সমাধান দিতে পারি কিনা। ছুটকি তনয়ের দিকে তাকিয়ে রাগান্বিত সুরে বলল, আপনি কিসের সমাধান দিবেন? জানেন, আজকে আমার একমাত্র ক্রাশ আমাকে রিজেক্ট করেছে। এই প্রথম একটা ক্রাশ খেলাম, তাও রিজেক্ট পেলাম। আচ্ছা, আমাকে দেখতে কি অসুন্দর বলুন? তনয় এক পলক ছুটকির দিকে তাকালো। মেয়েটা সত্যিই খুব মায়াবী। এই মায়াবী মুখ দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। মেয়েটির কথা বলার ধরন আরো আকর্ষণীয়। তনয় মিষ্টি হেসে বলল, অবশ্যই তুমি খুব সুন্দর। নিশ্চয়ই তোমার ক্রাশের কোনো সমস্যা আছে। আচ্ছা বাদ দাও, এখন আপাতত গাড়িতে উঠো ফার্স্ট। ছুটকি মাথা নাড়ালো। এদিকে ছোট সাহেব আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আমার কাছে এসে বললেন, আমার ফুপি আম্মুর নাম ছিল কুঞ্জ। খুব মিষ্টি দেখতে ছিল সে। ঘটনার সূত্রপাত ঘটে 15 বছর আগে। তখন আমার বলতে গেলে আমার 7 বছর হবে। দিয়া লিপি তখন টেনে পড়তো। আমার ঈশানী পিপি তার সংসার নিয়ে ব্যস্ত ছিল। আমি বলে উঠলাম, ঈশানী ম্যাম বিবাহিত ছিলেন? হুম। ফুপি আম্মু মারা যাওয়ার পর কোনো এক কারণে ঈশানী পিপি ডিভোর্স হয়। তো মেন কথায় আসি, আমি একেবারে ছিলাম মা ভক্ত যাকে বলে। মাকে ছাড়া আমার চলতোই না। তখন আব্দুল শেখ অর্থাৎ আমার বাবার ব্যবসা সবেমাত্র লাভের আশা দেখেছিল। আমার বাবাকে বিভিন্ন দেশে যেতে হতো ট্যুরের জন্য। বাবা সেখানে খেয়াল রাখার জন্য মাও চলে যেত। আমার সব খেয়াল আমার ফুপি আম্মুই রাখতো। অতীতে রদ্রিক জেসমিন শেখের আঁচল ধরে বলে, মা, আমিও যাব তোমার সাথে। জেসমিন শেখ রদ্রিকের মাথায় হাত বুলিয়ে বলে, না বাবা, তোমাকে এখন কি করে নিয়ে যাব আমাদের সাথে? তুমি তো ছোট, তাই না? সামনে স্কুলে তোমার এক্সামও আছে। তুমি তোমার ফুপি আম্মুর কাছে থাকবে, ওকে? একদম লক্ষ্মী ছেলের মতো। আমি খুব তাড়াতাড়ি আমার বাবাটার কাছে চলে আসবো। রদ্রিক মুখ ফুলিয়ে বলে, মা, তুমি তো 2-3 মাসের আগে ফিরেই আসো না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না মা। জেসমিন শেখ মমতার সাথে বললেন, কয়েকটা দিন কষ্ট করো বাবা। তোমার ড্যাডের এখন অনেক কাজ, তাই আমাকেও তার সাথে যেতে হচ্ছে। তুমি ফুপু আমার কাছে থেকো কেমন? আমি তোমাকে প্রতিদিন ফোন করব। তখনই আফজাল শেখ এসে তাড়াহুড়ো করে এসে বললেন, রুদ্রিক মাই বয়, তুমি চিন্তা করো না, আমি এবং তোমার মা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ওকে ডিয়ার। আফজাল শেখ নিজের বোনের দিকে তাকিয়ে বলে, কুঞ্জ ছেলেটার খেয়াল রাখিস। কুঞ্জ মুচকি হেসে বলে, তুমি কোনো চিন্তা করো না ভাইউ। জেসমিন শেখ নিজের ছেলের দিকে তাকিয়ে আরো কিছু বলতে চাইছিলেন, কিন্তু ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, তাই সে দ্রুত সম্ভব বেরিয়ে পড়ে। রুদ্রিক তাদের চলে যাওয়ার পর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিজের রুমে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে ছোট্ট রুদ্রিক। দিয়া বারবার বোঝাচ্ছে মা চলে আসবে, কিন্তু রুদ্রিক মানতে নারাজ। তখনই কুঞ্জ খাবার নিয়ে এসে বলে, কি হয়েছে আমার রুদ্রিক বাবাটার? দিয়া কোমরে হাত দিয়ে বলে, কুঞ্জ আপাই দেখো, রুদ্রিককে কখন ধরে বলছি কিছু খেয়ে নিতে, কিন্তু না, সে খাবে না। কান্নাকাটি করে কি হবে বলো? কান্নাকাটি থেকে সেলফি তোলা ঢের ভালো। সত্যি দিয়া তুইও না। আচ্ছা রুদ্রিক বাবাটা, আমার একটু খেয়ে নে। রুদ্রিক মুখ ঘুরিয়ে নেয়। কুঞ্জ মুচকি হেসে বলে, রুদ্রিক যদি আমার হাতে না খায়, তাহলে তার ফেভারিট পাস্তা আমি দিয়াকে খাইয়ে দিব, অ্যান্ড রাতে দিয়াকেও অনেক স্টোরিও শোনাবো। বেলি ফুলের কুঞ্জে দিয়াকেও নিয়ে যাব, রুদ্রিককে নিব না। রুদ্রিক কথাটি শুনে সঙ্গে সঙ্গে বলে ওঠে, ফুপি আম্মু, আমি খাবো। কুঞ্জ হেসে রুদ্রিককে পরম মমতা নিয়ে খাইয়ে দেয়। রুদ্রিককে বিভিন্নভাবে হাসানোর চেষ্টা করে। রুদ্রিকও খিলখিল করে হেসে ওঠে। রুদ্রিক তার ফুপি আম্মুকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ ফুপি আম্মু, লাভ ইউ টু সোনা। ছোট সাহেব থামলেন। আমি মুগ্ধ হয়ে ওনার কথা শুনে যাচ্ছি। সত্যি ছোট সাহেবের ফুপি আম্মু কত ভালো ছিলেন। ছোট সাহেব কুড়ে ঘরের দিকে তাকিয়ে বলেন, এই জায়গাটা ফুপি আম্মুর সব থেকে প্রিয় জায়গা ছিল বলে এই জায়গাটির নাম ফুপি আম্মু নামের সাথে মিলিয়ে রেখেছিলেন বেলি ফুলের কুঞ্জ। ফুপি আম্মু মারা যাওয়ার পর আমি এখানে এসে এই জায়গাটির দেখাশোনা করতাম। এখন অবশ্য এই জায়গাটা দেখাশোনা মজনু চাচা করেন। আমি ওনার দিকে এগিয়ে বলে উঠলাম, ছোট সাহেব, আপনার ফুপি আম্মু কিভাবে মারা গিয়েছিলেন? মানে কি এমন কারণে সুইসাইড করেছিলেন? ছোট সাহেব বললেন, যেদিন বাবা মা ট্যুর থেকে ফিরে আসলো সেদিন জানতে পারলাম আমাদের ঘরে আরেকজন অতিথি অর্থাৎ আমার ছোট ভাই বোনের আগমন ঘটবে। জানিস কাজল, আমি সেদিন খুব খুশি হয়েছিলাম। কিন্তু মা আমাকে আগের থেকেও বেশি অবহেলা করতো। নিজেকে এবং নিজের বেবিকে নিয়ে সারাদিন থাকতো। আমাকে বলতে গেলে মা টাইমই দিত না। তখন ফুপি আম্মু আমাকে আগলে রাখতো। যখন মায়ের 7 মাস চলে সেদিন হঠাৎ রাতে পিপির ঘর থেকে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়। অতীতে রুদ্রিকের ঘুম ভেঙে যায়।
তাই সে তার ফুপি আম্মুর রুমে গিয়ে দেখে তার বাবা বেল্ট দিয়ে তার ফুপি আম্মুকে অনবরত মেরে যাচ্ছে। আফজাল শেখ চিৎকার করে বলে ওঠে, কুঞ্জ, তোকে আরেকবার বলে দিচ্ছি, তুই তোর বাচ্চাটা নষ্ট করবি। কুঞ্জ পিছিয়ে বলে, আমাকে যত ইচ্ছে মারো, তবু আমি নষ্ট করব না। জেসমিন শেখ এগিয়ে এসে বললেন, এই পাপকে নষ্ট করে ফেলো কুঞ্জ, এই সন্তানকে সমাজ মেনে নেবে না। কুঞ্জ ক্ষিপ্ত গলায় বলে, কিসের পাপ? ও আমার সন্তান, তাকে আমি কিছুতেই শেষ করতে দিতে পারবো না। আমি জানি আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমি কিছুতেই নষ্ট করব না। ও আমার সন্তান। আফজাল শেখ এবার আরো জোরে বেল্টের বাড়ি দিতে থাকে। কুঞ্জু ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রোদ্রিক বাইরে থেকে জোরে দরজা ধাক্কা দিতে দিতে বলে, তোমরা আমার ফুপি আম্মুকে এভাবে মারছো কেন? ছেড়ে দাও বলছি, ফুপি আম্মু। আফজাল শেখ জেসমিন শেখকে ইশারা করেন। জেসমিন শেখ বেরিয়ে এসে রুদ্রিকের হাত ধরে গম্ভীর কণ্ঠে বললেন, রুদ্রিক, এক্ষুনি ঘরে চলো। রুদ্রিক কাঁদতে কাঁদতে বলে, বাবা, ফুপি আম্মুকে এভাবে মারছো কেন? বাবাকে আটকাও না প্লিজ মা, আমাকে যেতে দাও মা, ফুপি আম্মুর কষ্ট পাচ্ছে। কথাটি বলে রুদ্রিক যেতে নিলে জেসমিন শেখ ধমকে বলেন, রুদ্রিক, তুমি যাবে না বলে দিলাম, যা হচ্ছে হতে দাও। রুদ্রিক তার মায়ের দিকে তাকিয়ে বলে, আমার ফুপি আম্মু মার খাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো? আমি তোমার মতো পচা নই আম্মু, তুমি খুব পচা, খুব বাজে তুমি। রুদ্রিকের কথা শুনে জেসমিন শেখ রুদ্রিকের গালে থাপ্পড় বসিয়ে দেয়। প্রচন্ড অসভ্য হয়ে গেছে তুমি রুদ্রিক, এক্ষুনি তুমি আমার সাথে যাবে রুদ্রিক। কথাটি বলে জেসমিন শেখ এক প্রকার টেনে হিসেবে রুদ্রিককে নিয়ে যায়। আফজাল শেখও কুঞ্জের ঘর থেকে বেরিয়ে যায়। সে বুঝে গিয়েছেন কুঞ্জকে বুঝে কিছু হবে না। রুদ্রিক শুধু এক পলক তাকায় তার ফুপি আম্মুর দিকে। কিভাবে ব্যথা সে কাতরাচ্ছে। রুদ্রিকের কষ্ট হচ্ছে, সে কিচ্ছু করতে পারছে না। তারপর দিন সবাই যেন থমকে যায়। কুঞ্জের ঘরে তার ঝুলন্ত মৃতদেহ ঝুলছে। রুদ্রিক স্তব্ধ হয়ে যায়। সে আসলে বুঝতে পারছে না তার ফুপি আম্মু পৃথিবীতে নেই। কিছু একটা বুঝে রুদ্রিক জোরে ফুপি আম্মু বলে চিৎকার করে ওঠে। বর্তমানে ছোট সাহেব বললেন, সেদিন যদি জেসমিন শেখ আমাকে না আটকাতো তাহলে বোধহয় আমার ফুপি আম্মু বেঁচে থাকতো। সব থেকে বেশি এই মৃত্যুর পিছনে যার হাত রয়েছে সে হলো আফজাল শেখ, যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। আমি চেয়ারে ধপ করে বসে পড়ি। অতীতে শেখ বাড়িতে ঘটে যাওয়া এসব ভয়ঙ্কর অতীত শুনে যেন আমি এক প্রকার থমকে গেলাম। চোখ থেকে জল গড়িয়ে পড়লো। আমি ছোট সাহেবের দিকে তাকালাম। দরজার পাশে দাঁড়িয়ে আছেন। চোখ দিয়ে ওনারও নোনা জল গড়িয়ে পড়ছে অনবরত। কতটা কষ্ট ভিতরে নিয়ে প্রতিনিয়ত উনি নিজের সাথে নিজে লড়াই করে চলেছেন। কেন যেন মনে হচ্ছে এই মৃত্যুর পেছনে রহস্য আছে, যা আমাকে জানতে হবে। কিন্তু আপাতত আমাকে ছোট সাহেবের মন ভালো করতে হবে। ছোট সাহেব সামনের দিকে তাকিয়ে বললেন, দুনিয়াটা বড্ড কঠিন রে কাজল। কিছু কিছু আর্তনাদ শুধু ঘরের চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকে। আমি ওনার দিকে এগিয়ে বললাম, ছোট সাহেব, আমি কখনো বলবো না আপনার সব দুঃখগুলো ভাগ করে দিন। কেননা দুঃখ শুধু একান্ত নিজের, কিন্তু একটা কথা বলতে পারি, আপনার একাকিত্বের সময় আপনি আজলকে সব সময় পাবেন। রুদ্রিক মুচকে হাসি দেয়। আজকে যেহেতু স্পেশাল দিন, সো এখন এইসব কথা বাদ। আজকে সবকিছু স্পেশাল হবে। আচ্ছা, আপনি তো গিফট দিলেন, এবার আমার দেওয়ার পালা। কি গিফট? ওনার প্রশ্নে আমি ওনার আরেকটু কাছে গিয়ে ওনার শার্টের কলার টেনে ওনাকে আমি নিজের দিকে টেনে নিই। এতে উনি আমার দিকে ঝুঁকে পড়েন। আমি খানিকটা লজ্জা নিয়ে ওনার গালে আলতো করে চুমু খাই। কাজলের এমন কাণ্ডে রুদ্রিক যেন শখ। নিজের করা কাণ্ডে কাজল লজ্জা পেয়ে চলে যেতে নিলে রুদ্রিক খপ করে কাজলের হাত ধরে ফেলে। আমাকে রোমান্টিক মুডে এনে তুই কোথায় যাচ্ছিস জান? তোরও তো একটা গিফট পাওয়া দরকার, তাই না? কথাটি ছোট সাহেব বলে আমাকে নিজের দিকে টেনে নেয়। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। রুদ্রিক মিটমিট করে হাসছে। তার শুভ্র রাঙা পরীর লজ্জায় যেন গালগুলো একেবারে লাল হয়ে গিয়েছে। রুদ্রিক কাজলের ঠোঁটের দিকে এগোতে থাকে। ছোট সাহেব এগোতে দেখে আমি কিছুটা অস্বস্তি নিয়েই চোখ জোড়া বন্ধ করে ফেলি। রুদ্রিক হেসে কাজলের কপালে চুমু খায়। কাজল চোখ বন্ধ করে প্রশান্তির হাসি দেয়। রুদ্রিক বলে, তুই আমার হৃদয় হরিণী, তুই আমার শুভ্র রাঙা পরী। এই পৃথিবীতে সব থেকে বেশি যদি আমার কেউ আপন হয়, সে হলো তুই। আমি আমার জীবনের প্রতিটা অনুভবে তোকে আমি অনুভব করি। তোর প্রতি আমার ভালোবাসার অধিকার রয়েছে। ঠিক তেমনি তোরও আমার প্রতি ভালোবাসার অধিকার রয়েছে। আমি ছোট সাহেবের দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার অধিকার লাগবে না ছোট সাহেব, আমার শুধু আপনাকেই লাগবে। ভালোবাসি আপনাকে, ভালোবাসার টানে হলেও আপনাকে আমার বড্ড চাই ছোট সাহেব। কথাটি বলে আমি ছোট সাহেবকে জড়িয়ে ধরি। রুদ্রকে হেসে ফেলে। রুদ্রি কাজলের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, এখন আপনার বাড়ি যাওয়ার সময়, সো চলুন এখন যাওয়া যাক। আমি ওনার বুকে মাথা রেখেই কোনো রকম মাথা নাড়াই। যদিও যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে তো হবেই। রৌদ্রিক বুকের মাঝে কিছুক্ষণ রেখে দেয় তার শুভ্ররঙা পরীকে। দিয়া খেয়াল করছে ইদানিং লাজু খুব মুচকে মুচকে হাসছে। দিয়ার কেমন যেন খটকা লাগলো। কোথায় যেন সে শুনেছে মানুষ নতুন নতুন প্রেমে পড়লে নাকি বেশি বেশি মুচকে হাসে। নাক বোচেও অ্যাসিস্ট্যান্টও কি কারো প্রেমে পড়েছে? না, ব্যাপারটা এক্ষুনি দেখতে হবে। কথাটি ভেবে দিয়া কোমরে হাত দিয়ে লাজুকের কাছে গিয়ে বলে,
অফিস টাইম শেষ, আপনি এখন এখানে বসে আছেন কেন? লাজুক কিছুটা অবাকের সুরে বলে, ও মা, শেষ হয়েছে বুঝি? দেখুন তো, হবু বউয়ের চিন্তা সময়কাল আজকাল কিছুই মাথায় থাকছে না। হবু বউ কথাটি শুনে দিয়ে এক প্রকারে চমকে ওঠে। হবু বউ মানে? দিয়ার প্রশ্নে লাজুক কিছুটা তাড়াবেড়া ভাবে বলে, কেন আবার? আপনিই তো বলেছিলেন আমার এখন বিয়েটা করে নেওয়া উচিত। তাছাড়া আমার মায়ের খুব ইচ্ছে আমার বিয়েটা দেখার। মা চায় আমি আমাদের গ্রামের মফুল চাচার মেয়েকে বিয়ে করে নিই। দিয়া মুখটা কাদো কাদো করে বলে, আপনার মা চায় বলে আপনি বিয়েতে রাজিও হয়ে গেলেন? লাজুক দাঁত কেলিয়ে বলে, হব না কেন? মফুল চাচার মেয়ে বড্ড লক্ষ্মী, সবে মাত্র 18-তে পা দিয়েছে। বুঝুনই তো আমাদের মতো যুবকদের আবার এরকম কম বয়সী মেয়েদের দিকেই দুর্বলতা বেশি। দিয়ার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। দিয়ার ইচ্ছে করছে লাজুকের মাথা ফাটিয়ে দিতে। বেটার পেটে পেটে এত শয়তানি! কথাটা ভেবেই দিয়ার প্রচন্ড রাগ হচ্ছে। না না, রাগটাকে এখন ঠান্ডা করতে হবে। এই বেটাকে, কুচি মেয়েকে বিয়ে করার শখ গুছিয়ে দিবে দিয়া। কথাটি ভেবে দিয়া গটগট করে বেরিয়ে যায়। আরে ম্যাম, কোথায় যাচ্ছেন? আমাদের বিয়ে সব সেলফি কিন্তু আপনাকেই তুলতে হবে। যাক বাবা, চলে গেল। কথাটি বলে লাজুক উচ্চস্বরে হেসে উঠল। লাজুক আপন মনে বলে ওঠে, দিয়া ম্যাম, এবার আপনি কোথায় যাবেন? এবার তো আপনাকে স্বীকার করতেই হবে, ভালোবাসেন আমাকে আপনি, ঠিক যতটা আমি আপনাকে ভালোবাসি। কথাটা বলে লাজুক নিজের গাড়ির চাবি বের করে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। গাড়িতে বসে আছি, ছোট সাহেব গাড়ি চালাচ্ছেন। আমি আছি অন্য চিন্তায়। ছোট সাহেবের অতীত সত্যি কষ্টকর, সবকিছুই যেন রহস্য লাগছে আমার কাছে। ছোট সাহেবের ফুপি আম্মুর বিয়ে হয়নি, বিয়ের আগে সে প্রেগনেন্ট ছিল, যার কারণে বড় সাহেব কিংবা বড় মেম সাহেব মেনে নিতে পারেনি। কুঞ্জু পিপির উপর অত্যাচার করেছিল। তার পরের দিন কুঞ্জু পিপি সুইসাইড করেন। কুঞ্জু পিপি মারা যাওয়ার পরে ঈশানী ম্যামের ডিভোর্স হয়। না না, সবকিছু যেন মাথার জটলা পেকে যাচ্ছে। আমার ভাবনার মাঝে ছোট সাহেব গাড়ি ড্রাইভ করতে করতে বলেন, কি এত ভাবছিস? তেমন কিছু নয়। আমাকে ছাড়া আর কোনো কিছু ভাবার আপাতত তোর দরকার নেই। তা তো বুঝেছি। আমাদের কথার মাঝে গাড়ি আমাদের বাড়ির সামনে চলে আসে। ছোট সাহেব আমার দিকে তাকিয়ে বলেন, চলে এসেছি আমরা, ওকে বাই। কথাটি বলে আমি চলে যেতে নিলে উনি আমার কোমর চেপে ধরে বলে, যাওয়ার আগে গালে আরেকটা কিস করে যা। যতই হোক আমাদের নিউ নিউ প্রেম বলে কথা। আমি ওনাকে নিজে থেকে ছাড়িয়ে বললাম, সব সময় দুষ্টুমির চিন্তা তাই না? কথাটি বলে ওনার গালে আরেকটা কিস দিয়ে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে পড়ি। রুদ্রিক কাজলের দিকে তাকে হাসতে হাসতে গাড়ি ঘুরিয়ে ফেলে। আমি বাড়ির ভিতরে ঢুকেই তনয় ভাইয়ের সামনে গিয়ে পড়ি। হয়তো উনি গেটের সামনে দাঁড়িয়ে সবকিছুই দেখে ফেলেছেন। আমি কিছু বলতে যাব তার আগে উনি বলে উঠলেন, আমাকে কোনো প্রকার এক্সকিউজ দেওয়ার প্রয়োজন নেই কাজল রেখা। তোমার মন চেয়েছে তাই তুমি আসোনি। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি তুমি আজকে সারাটা দিন মিস্টার রুদ্রিক শেখের সাথে ছিলে। যাই হোক, কিন্তু তোমাকে কালকের জন্য হলেও আমার কিছু টাইম দিতে হবে। কিছু ব্যাপারে ক্লিয়ার হতে চাই আমি। কিছু কথা শুনতে চাই। আশা করি আমি সেই সময়টুকু পাবো। কথাটি বলেই তনয় ভাই বেরিয়ে যায়। অন্যদিকে সাদিক কেবল মাত্র ল্যাপটপ নিয়ে বসেছে কিছু অ্যাসাইনমেন্ট করার জন্য। সাদির মা ছেলেকে অনেকবার খাবারের জন্য ডেকেছেন, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ। এই ছেলেকে নিয়ে সে পারে না, সারাদিন পড়া এবং পড়া। সাদির বাবা আসলে সাদির মা ঠিক করেছেন সাদির বাবাকে দিয়ে সাদিকে বকা খাওয়াবে। সাদি কাজের মাঝেই তার ফোন বেজে ওঠে। সাদি তাকিয়ে দেখে সিথি ফোন করেছে। সাদি রিসিভ করে বলে, হ্যাঁ সিথি বলো। সিথি কিছুটা চিন্তিত সুরে বলে, এখানে তো আরেকটা ঝামেলা হয়ে গেছে। ভাইউ এবং কাজলের প্রেমের বিরাট বড় ঝামেলা যাকে বলে। সাদি বলে, আমি যতটুকু জানি রুদ্রিকে তো কাজলকে প্রপোজ করেছে। ওদের মধ্যে এখন তো সব ঠিকই আছে, তাহলে আবার কিসের ঝামেলা? কিসের ঝামেলা? বাবা এবং পিপি ঠিক করেছে ভাইয়ের বিয়ে শহরের নামকরা বিজনেসম্যানের মেয়ে মিশুর সাথে ঠিক করেছে, তাও ভাইউকে না জানিয়ে। সাদি লাফ দিয়ে উঠে পড়ে বলে, হোয়াট? একদিকে ছিল তনয়, এখন আবার মিশু। তিথি নখ কামড়ে বলে ওঠে, আমি সত্যি জানি না সামনে কি হবে। খুশি মনে বাড়িতে ঢুকে নিজের বিয়ের খবর শোনার জন্য যেন মোটেও প্রস্তুত ছিল না রুদ্রিক। রুদ্রিক এগিয়ে এসে বলে, কি হচ্ছে কি এখানে? ইকবাল সাহেব দাঁড়িয়ে বলেন, এই তো রুদ্রিক বাবা চলে এসেছে। রুদ্রিক, তোমার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম, এসো এসো, আমার হবু জামাতা বলে কথা। রুদ্রিক অবাক হয়ে বলে, মানেটা কি? ঈশানী মিশুর দিকে তাকিয়ে বলে, মিশু রুদ্রিকের সাথে কথা বলো, টেক ইট ইজি। রুদ্রিককে দেখে কিছুটা সংকোচ নিয়ে দাঁড়ায় মিশু। কেন যেন তার খুব লজ্জা পাচ্ছে। সে ভাবতেই পারছে না রুদ্রিকের মতো এরকম একজন স্টাইলিশ হ্যান্ডসাম ছেলে তার হবু বর। যদিও মিশুর পিছনে সারাদিন ছেলেরা ঘুরঘুর করে, কিন্তু রুদ্রিককে দেখলেই মনের ভিতরে অদ্ভুত ভালো লাগা কাজ করলো মিশুর। রুদ্রিক এগিয়ে এসে বলল, সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আফজাল শেখ বললেন, কেন দেখতে পাচ্ছ না? আমরা তোমার সাথে ইকবাল সাহেবের মেয়ের বিয়ে ঠিক করেছি। জেসমিন শেখ বললেন, অবাক হওয়ার কিছুই নেই রুদ্রিক, তোমার ঈশানী পিপি ঠিক করেছে এই বিয়ে।
রুদ্রিক অবাক হয়ে বলে, হোয়াট, আমার বিয়ে? ঈশানীর অবস্থা বেগতিক দেখে রুদ্রিকের কাছে গিয়ে বললেন, রুদ্রিক আমার বাচ্চাটা, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিব, তুমি উপরে চলো। রুদ্রিক মাথা নাড়িয়ে গটগট করে চলে গেল। ইকবাল শেখ এবং মিশু রুদ্রিকের কিছু না জানার কারণ ঠিক বুঝতে পারছে না। ঈশানী শেখ তাদের দিকে তাকিয়ে হেসে বললেন, আপনারা প্লিজ বসুন, আমি এক্ষুনি দেখছি। আসলে রুদ্রিককে বিয়ের ব্যাপারটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই রুদ্রিক জানতো না। মনে হয় হঠাৎ করে বিয়ের ব্যাপারটা শুনে রুদ্রিক কিছুটা শকড হয়ে গেছে। চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। কথাটি বলে ঈশানী শেখ উপরে চলে গেলেন। রুদ্রিক নিজের হাতের বাক্সটা লাথি দিয়ে ফেলে বলে উঠল, উইদাউট লেটিং মি নো হোয়াট ডাজ ইট মিন টু টেক দিস ননসেন্সিয়াল ডিসিশনস? ঈশানী শেখ এগিয়ে এসে বলেন, ক্লেম ডাউন রুদ্রিক, লেট মি এক্সপ্লেন। রুদ্রিক ক্ষিপ্ত গলায় বলে, তুমি আবার কি বলবে ঈশানী পিপি? আমি অন্তত তোমার থেকে এসব আশা করিনি। ঈশানী শেখ বলে ওঠেন, রুদ্রিক মিশু খুব ভালো মেয়ে, তাহলে মিশুকে বিয়ে না করার কোনো কারণ থাকতেই পারে না। রুদ্রিক দেয়ালে পাঁচ মেরে বলে, অবশ্যই কারণ আছে, কারণ আমি কাজলকে ভালোবাসি। রাফসিন শেখ রুদ্রিক শেষে কিনা বাড়ির সামান্য ড্রাইভারের মেয়েকে ভালোবাসে, যার জন্য বড় লোকের মেয়েদের কোনো অভাব নেই। ছি, রুদ্রিক, তোমার রুচি এতটা নিচে নেমে গেল কিভাবে? খানিকটা কটাক্ষ করে রুদ্রিককে বলল ঈশানী। রুদ্রিক দ্বিগুণ চিৎকার করে বলল, পিপি, তুমি যা ইচ্ছে বলো, কিন্তু আমার কাজলকে নিয়ে মোটেও অপমানজনক কথা তুমি বলবে না। এসব আমি অ্যালাউ করব না। এতদিন যা বলার বলেছো, কিন্তু এখন থেকে আমার কাজলকে নিয়ে এসব অপমানজনক কথা আমি অ্যালাউ করব না। রুদ্রিকের ব্যবহারে অবাকের চরম সীমানায় পৌঁছে গেলেন ঈশানী শেখ। এদিকে তনয় ভাই বেরিয়ে যেতেই মা আমার দিকে এগিয়ে এসে বললেন, তনয়ের সাথে তো আজকে তোর দেখা করার কথা ছিল, কিন্তু তনয়ের সাথে তো ছুটকি ফিরে এলো। তুই কোথায় ছিলি কাজল? মায়ের প্রশ্নে আমি এখন কি উত্তর দিব বুঝতে পারছি না। তখনই ছুটকি এসে বলল, মা, আপু তো তনয় ভাইয়ের সাথেই ছিল, কিন্তু আপু নাকি কিসব নোটস জোগাড় করার জন্য লাইব্রেরিতে যেতে হবে, তাই আপু চলে গিয়েছিল, তাই না আপু? ছুটকির কথায় আমি সায় দিলাম, কেননা মাকে আপাতত ম্যানেজ করার জন্য মিথ্যে কথা বলার প্রয়োজন ছিল। ছুটকি আবারও বলে ওঠে, তার মধ্যে তনয় ভাই যে রাস্তা দিয়ে ফিরছিল, তখন আমিও বাড়ি ফিরছিলাম সে রাস্তা দিয়ে, তাই তনয় ভাই আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েছিল। মা হাসি মুখে বলল, ও, এই ব্যাপার। আচ্ছা, আমি বরং যাই রান্নাটা শেষ করে আসি। মা চলে যেতেই ছুটকি তড়িঘড়ি এসে আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে চলে আসে। আমি বুঝতে পারছি ছুটকি আমাকে কিছু বলতে চায়, তাই আমি বলে উঠলাম, কি বলতে চাস বল? ছুটকি বলল, জানালার পাশে দাঁড়িয়ে তনয় ভাইয়ের সাথে আমিও সব দেখে ফেলেছি। আজকে সারাদিন তুই রুদ্রিক ভাইয়ের সাথে ছিলি, তোদের এতটা কাছে দেখে মনে হচ্ছে তোদের মধ্যে কিছু তো একটা আছে। আমরা একে অপরকে ভালোবাসি। ছুটকি আমার কথা শুনে চমকে উঠলো। সে হয়তো আমার সোজাসুজি কথাটি মেনে নিতে পারেনি। আপাই ভাবতে পারছিস বাবা জানলে কি হবে? রুদ্রিক ভাইয়েরা আমাদের মালিক, তাছাড়া এই সম্পর্ক কেউ মেনে নেবে না। ছুটকির কথা শুনে আমি মুচকি হেসে বললাম, শোন ছুটকি, মানুষের মাঝে ভালোবাসা স্ট্যাটাস দেখে হয় না। ভালোবাসার মতো পবিত্র অনুভূতি যে কোনো মুহূর্তে যে কারোর মধ্যে চলে আসতে পারে। বাকি রইল বাবা জানার কথা। আমি নিজেই কালকে তনয় ভাইয়াকে সবকিছু জানিয়ে দেব, তারপর সবকিছু বাবাকে জানিয়ে দেব। ছুটকি ভীতু কণ্ঠে বলল, তুই বাবাকেও সব বলে দিবি? ভয় নেই তোর আপাই? ছুটকির প্রশ্নে আমি উত্তর দিয়ে বললাম, অবশ্যই জানাবো। ভালোবাসা তো কোনো ভুল নয়, ভুল সবসময় লুকিয়ে করা হয়, কিন্তু ভালোবাসাতে কোনো প্রকার ভুল নেই। তাহলে আমার প্রকাশ করতে কিসের ভয়? ছুটকি আমার কথা শুনে কিছুটা খুশি হয়েই বলল, একদম ঠিক বলেছিস আপাই, চালিয়ে যা, আমি তোর এবং রদিক ভাইয়ের সাথে আছি। ছুটকির কথা শুনে আমি হাসলাম। ঈশানী শেখ কিছুটা ব্যথিত গলায় বললেন, রুদ্রিক, আমার মুখের উপর একটা কথাও তুমি কখনো বলনি, কিন্তু আজ ওই মেয়েটার জন্য তুমি আমার উপর চিৎকার চেঁচামেচি করছো। সত্যি আমি ভাবতে পারছি না, আমি কি তোমার এতটাই পর হয়ে গেলাম? রুদ্রিক কিছুক্ষণ কর্কশ গলায় বলল, পিপি, আমি একজন অ্যাডাল্ট, সুতরাং আমাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া তোমার ঠিক হয়নি। ঈশানী শেখ আবারও বললেন, তোমার ফুপি আম্মু মারা যাওয়ার পরে আমি তোমাকে সবসময় আগলে রেখেছিলাম, নিজের সন্তানের মতো। তাই ভেবেছিলাম তোমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকারটুকুও আমার আছে। আমি সত্যি দুঃখিত। আমি ভাবিনি তুমি এতটা লেট করবে রুদ্রিক। রুদ্রিক এগিয়ে এসে ঈশানের হাত ধরে সোফায় গিয়ে বসিয়ে দেয়। তারপর নিজের পিপির কোলে মাথা রেখে বলে, পিপি, আমার কথা শুনে তুমি হার্ট হয়ে থাকলে সরি। ফুপি আম্মু মারা যাওয়ার পরে আমার জীবনের সবকিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি তোমাকে দিয়েছি, কিন্তু এই বিয়ের ব্যাপারটায় আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিপি। আমি কাজলকে ভালোবাসি, কাজলের সাথে আমি খুব ভালো থাকবো। কাজল খুব ভালো, কাজল আমাকে খুব ভালোভাবে বুঝতে পারে। কথাটি বলে রুদ্রিক উঠে দাঁড়ায়। ঈশানী শেখ বলে উঠলেন, এতটা ভালোবেসে ফেললে কি করে? রুদ্রিক মুগ্ধ গলায় বলল, আমার জীবনের সকল শূন্যতা এক নিমিষে দূর করতে পারে আমার শুভ্র রাঙা পরী। কাজল নিখুঁতভাবে আমার প্রতিটা কষ্টগুলো ফুটিয়ে তুলতে পারে, যা সবাই পারে না।
তাই আমিও আমার কাজলকে নিজের অজান্তে নিজের বেখেয়ালে ভালোবেসে ফেলেছি। ঈশানী কথাগুলো শুনে বুঝে গিয়েছেন এখন ওই মেয়ের বিরুদ্ধে রুদ্রিককে কিছু বললে হিতে বিপরীত হবে। রুদ্রিক রাগের মাথায় এমন কিছু করে বসবে যার কারণে ইকবাল শিকদার হাতছাড়া হয়ে যাবে, যা এই মুহূর্তে কিছুতেই চাইছে না। ইকবাল শেখ কি পারেন তাদের কোম্পানিকে আবারও লাভের মুখ দেখাতে? এমন কিছু করতে হবে যেন এক ঢিলে দুই পাখি মরে যায়। কথাটি ভেবে ঈশানী শেখ রুদ্রিকের কাঁধে হাত রেখে বলে, আমি বরাবরের মতো এইবারও তোমাকে সাপোর্ট করব রুদ্রিক। আমি তোমাকে প্রতিবারের মতো এইবারও সাপোর্ট করব অ্যান্ড নিচে গিয়ে ইকবাল শিকদারকেও মানা করে দিব। নিজের পিপির কথা শুনে রুদ্রিক কিছুটা উৎফুল্ল হয়ে বলে, সত্যি? ঈশানী পিপি মাথা নাড়ায়। ঈশানী রুদ্রিকের দিকে টাওয়াল এগিয়ে দিয়ে বলে, আমার বাচ্চাটা এবার তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। রুদ্রিক মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে আমি যাচ্ছি। কথাটি বলে ঈশানী শেখ নিচে চলে যায়। রুদ্রিক প্রশান্তির হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। ঈশানী শেখ নিচে নেমে আসে। সকলে ঈশানী শেখের দিকে তাকিয়ে আছেন রুদ্রিকের উত্তরের আশায়। ঈশানী শেখ এগিয়ে এসে বলেন, রুদ্রিক বিয়েতে রাজি। আদ্রা শেখ ও জেসমিন শেখ চমকে ওঠেন। জেসমিন শেখ বললেন, রুদ্রিক বিয়েতে রাজি হয়ে গেল? অবশ্যই হয়েছে। রুদ্রিক আমার মুখের উপরে কখনো কথা বলে না। ঈশানীর কথা শুনে ইকবাল শিকদার খুশি হয়ে বলে, আমার মেয়েটারও কোনো আপত্তি নেই। তাহলে ওদের দুজনের আলাদা কথা বলার ব্যবস্থা করলে কেমন হবে? মিশু লজ্জায় মাথা নিচু করে ফেলে। ঈশানী শেখ কিছুটা ঘাবড়ে গিয়ে বলেন, যখন দুজনেরই বিয়েতে অমত নেই তাহলে আপাতত কথা বলার কি দরকার? আমি বলি কি, আমরা বরং ওদের এঙ্গেজমেন্টের দিনটা ঠিক করি। তারপর এঙ্গেজমেন্টের পরে না হয় ওরা নিজেদের মতো আলাদাভাবে কথা বলবে। আফজল শেখ সম্মতি দিয়ে বললেন, হ্যাঁ, তা করাই যায়। তাহলে আমরা এখন আসি। আফজল শেখ বললেন, চলুন আমি না হয় এগিয়ে দিয়ে আসি। ঈশানী শেখ হাসি মুখে বললেন, মিশু মা ভালো থেকো। মিশু মাথা নাড়ায়। ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে কিছু নিয়ে চিন্তা করে যাচ্ছি আমি। তখনই ছোট সাহেব আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, কি করছেন কি সবাই দেখবে তো? ছোট সাহেব আমার হাতে চুমু খেয়ে বললেন, কেউ আসবে না বুঝেছিস? এত বকবক করছিস কেন? দেখছিস না রোমান্স করছি? আমি ওনাকে নিজের থেকে ছাড়িয়ে বললাম, সত্যি আপনিও না? বড্ড দুষ্টু। আমি আছি আমার চিন্তায়। কিসের চিন্তা তোর? ওনার প্রশ্নে আমি বলে উঠলাম, আজকে তনয় ভাইয়ের সাথে দেখা করতে যেতে হবে। আমার কথা উনি কিছুটা কড়া গলায় বললেন, তুই একদম ওই লোকটার সাথে দেখা করবি না? হুম। আমি হেসে ওনার শার্টের কলার ঠিক করতে করতে বললাম, ডোন্ট বি জেলাস, ওকে? আমার জাস্ট কিছু কথা ক্লিয়ার করার আছে। আশা করি আপনি বুঝবেন। ছোট সাহেব গুমড়ো মুখ নিয়ে মাথা নাড়ে। আমি হেসে দিলাম। রেস্টুরেন্টের একটি টেবিলে বসে আছে তনয়। তখনই সেখানে কাজল চলে আসে। কাজলকে দেখে তনয় হালকা হেসে বলে ওঠে, কাজল বসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তনয় ভাইয়ের কথা শুনে আমি একটা চেয়ার টেনে বসি। তনয় ভাইয়া বললেন, চা নাকি কফি? যে কোনো একটা হলেও চলবে। আমার কথা শুনে তনয় ভাই ওয়েটারকে ডেকে 2 কাপ কফি অর্ডার করে দিলেন। আমি তোমাকে কিছু প্রশ্ন করব কাজল, আশা করি সঠিক উত্তর পাবো। ছোট সাহেবের সাথে আমার কিরকম সম্পর্ক, এই সব কিছু নিয়েই তো প্রশ্ন করবেন, তাই না? আমার প্রশ্নে তনয় ভাই এবার কিছুটা অস্বস্তি নিয়েই বলল, তুমি কি মিস্টার রুদ্রিক শেখকে সত্যিই ভালোবাসো? সত্যি করে বলো। হ্যাঁ, আমি ছোট সাহেবকে ভালোবাসি। আমার উত্তরে তনয় ভাই কিছুটা ব্যথিত গলায় বলল, যদি তুমি রুদ্রিককে ভালোবেসে থাকো তাহলে আমার প্রতি তোমার কিসের এমন ভালোবাসা ছিল যা এত সহজে মুছে গেল? আসলে আমার মনের সাথে আমি ঠিক পেরে উঠছি না, তাই তোমাকে এরকম একটা প্রশ্ন করে বসলাম। আমি হেসে বললাম, আপনি আমার প্রথম ভালোবাসা তনয় ভাই। আপনার প্রতি আমার মনে যে সুপ্ত একটা অনুভূতি, তা কেউ মুছে দিতে পারবে না। প্রথম ভালোবাসার অনুভূতিই আপনার মাধ্যমে আমি পেয়েছি। আমি কিছুক্ষণ থেমে আবারও বলে উঠলাম, 2 বছর অনেকটা সময়। এই 2 বছরে আমরা অনেক কিছু নতুন ভাবে শিখলাম। আপনি ভালোবাসা ঠকে শিখেছেন এবং আমি নতুন করে ভালোবেসে শিখেছি। ছোট সাহেব অন্যরকম করে হলো আমাকে ভালোবাসার নতুন রূপ শিখিয়েছে। ভালোবাসার রূপ বদলায় তনয় ভাই। তনয় ভাই কিছু বলবে তখনই ওয়েটার কফি নিয়ে আসে। আমি কফির কাপে চুমুক দিলাম। তনয় ভাই আমার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বললেন, তুমি তো আমাকে ভালোবাসতে কাজল। আমি তো ফিরে এসেছি, তাহলে আমাকে মেনে নিতে এত কেন দ্বিধা তোমার? রুদ্রিকের মধ্যে এমন কি আছে? আমি মুচকি এসে বললাম, ওই যে বললাম ভালোবাসার রূপ বদলায়। ছোট সাহেব মানুষই তো অন্যরকম। তাছাড়া আপনি যদি তা নিয়ে আপুর কাছে না ঠকতেন তাহলে কখনই ফিরে আসতেন না। ঠকেছিলেন বলেই কাজল রেখার কথা আপনার মনে পড়েছিল তনয় ভাই। না হলে আপনার কিন্তু এই কাজল রেখার কথা মনে পড়তোও না। আমার কথা শুনে তনয় ভাই দমে যায়। আশা করি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কথাটি বলে আমি বেরিয়ে এলাম। চোখ বন্ধ করলে শুধু ছোট সাহেবের মুখখানা ভেসে ওঠে। আমার মনের আকাশে ছোট সাহেবের ভালোবাসার রং ধরা দিয়েছে। লাইব্রেরিতে ঢুকতেই ছোট সাহেব আমাকে কোলে তুলে নেয়। এতে আমি খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। ছোট সাহেব খুশি হয়ে বলে, আমি আজকে কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না রে কাজল। ছোট সাহেবের খুশি দেখে আমিও হেসে বললাম, কি এমন খুশির কথা আমাকে বলুন, কিন্তু তার আগে আমাকে নামিয়ে তো দিন। যে কেউ যখন তখন চলে আসবে। ছোট সাহেব বাঁকা হেসে বলে,
যে কেউ দেখুক তাতে আমার কি? এই রাজসিং শেখ রুদ্রিক কাউকে পরোয়া করে না ওকে? আমি মাথা নাড়িয়ে বললাম, তা তো বুঝলাম। কিন্তু আমাকে নামিয়ে দিন প্লিজ, প্লিজ। ছোট সাহেব আমার অনুরোধ শুনে আমাকে নামিয়ে দিলেন। আমি উনার দিকে তাকিয়ে বললাম, এবার তো বলুন খুশির এত কি কারণ? ছোট সাহেব আমার দিকে ঝুঁকে বললেন, ম্যাম ঈশানী পিপি আমাদের বিষয়টা মেনে নিয়েছে অ্যান্ড ঈশানী পিপি তোর বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়েও চলে যাবে। ছোট সাহেবের কথা শুনে বিরাট বড় ঝটকা খেলাম। ঈশানী ম্যাম সবকিছু মেনে নিয়েছে এত সহজে? ওনার মতো অহংকারী মহিলা বাড়ির সামান্য ড্রাইভারের মেয়েকে নিজের বাড়ির বউ করতে এত সহজে মেনে নিল? কেন যেন আমার সবকিছু মেনে নিতে কিছুটা কষ্ট হচ্ছে। আমার ভাবনার মাঝে ছোট সাহেব আমাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হলো কাজল, তুই কি হ্যাপি না? ছোট সাহেবের কথা শুনে আমি সায় দিয়ে বললাম, হ্যাঁ হব না কেন ছোট সাহেব, খুব খুশি আমি। ছোট সাহেব আমার কথা শুনে আমার কপালে চুমু খেয়ে বললেন, তোকে ঠিক বলে বোঝাতে পারবো না কতটা খুশি আমি। কাজল, তোকে নিজের করে পাবো আমি। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এতটা ভালোবাসেন আমাকে ছোট সাহেব? ছোট সাহেব আমার কথা শুনে কিছুটা ঘোর লাগা কণ্ঠে বললেন, ম্যাম আপনার ভাবনার বাইরে অধিক ভালোবাসি আমি আপনাকে। আমি তোর মায়াবীর মুখখানার মায়া পড়ে গিয়েছিলাম, কে জানতো বল আমি তোকে এতটা ভালোবাসবো। আমি চুপ হয়ে পড়লাম। ছোট সাহেবের কথার মাঝেই ছোট সাহেবের ফোন বেজে ওঠে। ছোট সাহেব জাস্ট এ মিনিট বলে একটু আড়ালে চলে যায়। লাইব্রেরি থেকে সবকিছুই দেখছে সাদি এবং স্মৃতি। তারা এটা ভেবে নিশ্চিত কাজল ও রুদ্রিকের মধ্যে সবকিছু ঠিক হয়ে আছে। সিদ্ধি সাথীর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, সবকিছুই তো ঠিক মনে হচ্ছে, কিন্তু আমার ভয় শুধু পিপিকে নিয়ে। পিপি এত সহজে সবকিছু মেনে নিল? সাদি নিজের চশমাটা ঠিক করতে করতে বলল, যদি কোনো ঝামেলা হয়ও আমি আর তুমি আছি কি করতে? আমাদের সেই সমস্যার সমাধান করতে হবে। একদম ঠিক বলেছে সাদি ভাইয়া। তো এখন চলো আমরা এখন যাই, ওদের মতো ওরা থাকুক। সাদির কথা শুনে স্মৃতি বিড়বিড় করে বলল, দিব্যি তো ছিলাম, এখন এই পড়ুয়া মাছটা নিয়ে গিয়ে পড়তে বসাবে? দূর, জীবনটা তেজপাতা করে ছাড়লো। সাদি কড়া গলায় বলল, কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন, চলো। তিথি বিরক্তি মুখে যাচ্ছি তো বলে পা বাড়ালো। তা দেখে সাদি হাসলো। আজকাল সিথিকে পড়া দিয়ে জ্বালাতে তার ভালোই লাগে। এদিকে লাজিক কেবিনে ঢুকতেই দিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, নাক বোচা অ্যাসিস্ট্যান্ট, আপনার মায়ের ফোন নাম্বারটা দিন। দিয়ার কথা লাজুক কিছুটা অবাক হয়ে বলে, কিন্তু কেন? দিয়া কোমরে হাত দিয়ে বলে, দিতে যখন বলেছি তখন দিন। দিয়ার ধমকে লাজুক নিজের ফোনটা এগিয়ে দেয়। লাজুকের ফোন নিয়ে দিয়া লাজুকের মাকে ফোন দেয়। লাজুকের মা কিছু বলার আগে দিয়া তাড়াহুড়ো করে বলে, আসসালামু আলাইকুম আন্টি, আপনি কিছু বলবেন তার আগে আমি কিছু বলতে চাই। আপনি আপনার ছেলের বিয়ে একজন নিষ্পাপ বাচ্চা মেয়ের সাথে দিতে চাইছেন তা মোটেও ঠিক নয়। যাকে বলে একদম অন্যায়। আপনার ছেলের সাথে এত পিচ্চি মেয়েকে মানাবে না। আপনার ছেলের মতো হ্যান্ডসাম নাকবোচার সাথে আমার মতো মেয়েকেই মানাবে। আন্টি, আপনি কিন্তু আবার ভাববেন না আমি আপনার ছেলেকে পছন্দ করি। জাস্ট বলে দিলাম আপনার ছেলের সাথে পুচকি মেয়েকে একদম বিয়ে দিবেন না। দিবেন না মানে দিবেন না। দিয়া যেন শান্ত কণ্ঠে বড়সড় হুমকি দিয়ে দিল লাজুকের মাকে। কথাটি বলে দিয়া লাজুকের হাতে ফোন ধরিয়ে দিয়ে গট করে বেরিয়ে গেল। লাজুক ফোন কানে নিল। লাজুকের মা ফোনের ওই পাশ থেকে বলে উঠল, কে ছিল রে বাবা? বাবা গো, মনে হচ্ছিল খুব রেগে আছে। লাজুক মুচকে এসে বলল, তোমার হবু বৌমা ছিল। তোমার হবু বৌমাকে একটু একটু জ্বালিয়েছিলাম তাই সে রেগে আছে। লাজুকের মা হেসে বললেন, তুই সত্যি খুব দুষ্টু হয়েছিস লাজুক, তাড়াতাড়ি আমার হবু বৌমাকে আমার ঘরের বউ করে নিয়ে আয় তো। লাজুক হেসে বলে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কথাটি বলে লাজুক এগিয়ে গেল অফিসের কফি ক্যান্টিনের দিকে। সে জানে এখন দিয়া সেখানেই আছে। দিয়া কফি মুখে নিতে যাবে তখনই লাজুকের কথা তার কানে ভেসে ওঠে, ম্যাম এখনই কি নিজের ভালোবাসাটা অপ্রকাশিত রাখবেন? মন খুলে যদি নিজের অনুভূতিগুলোই যদি প্রকাশ করতে না পারেন তাহলে দিন শেষে শুধু আফসোস করে যেতেই হয়। দিয়া কফির কাপটা রেখে উঠে দাঁড়িয়ে বলল, ভালোবাসাকে বাস্তবতার ভিড়ে হারিয়ে যেতে দেখেছি। দেখেছি কিভাবে নিজের সবটুকু ভালোবাসা অন্য কারো মাঝে বিলিয়ে দিয়ে নিজের অস্তিত্ব কিভাবে বিলীন হয়ে যায়। লাজুক খানিকটা অবাক হয়ে বলে, আপনার কথা ঠিক বুঝলাম না। আমার মেঝো আপাই ভালোবাসার কাছে হেরে গিয়ে আত্মহত্যার পথে বেছে নিয়েছিল, তাই আমারও ভালোবাসতে বড্ড ভয় করে। নাকবোচা অ্যাসিস্ট্যান্ট লাজুক দিয়ার হাত শক্ত করে ধরে বলে, জীবনের সঠিক কারো হাত ধরলে দেখবেন ভালোবাসা খুব সুন্দর। ভালোবাসাকে একটিবার ভরসা করিয়ে দেখুন দিয়া ম্যাম। দিয়া অজান্তেই লাজুককে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। লাজুক হাসে। অন্যদিকে রুদ্রিক ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তাদের অফিসের বস মিস্টার আশিয়াক রায়জাদার ফোন। রুদ্রিক ফোন রিসিভ করে বলে, জি স্যার বলুন। আশিয়াক রায়জাদা বললেন, আগামী সপ্তাহে আমাদের কোম্পানির একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে, আমি সেই প্রজেক্টের দায়িত্ব তোমাকে দিতে চাই, আমি জানি তুমি মানা করবে না। তাহলে তো স্যার আমাকে 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে যেতে হবে। রুদ্রিকের কথা শুনে আশিয়াক বললেন, তা তো যেতে হবে। রুদ্রিক, অনেক ভরসা করে তোমাকে এই প্রজেক্টের দায়িত্ব দিতে চাচ্ছি। আশা করি তুমি আমাকে নিরাশ করবে না।
কাজলের থেকে 1 সপ্তাহ দূরে যেতে হবে বলে রুদ্রিকের মন খারাপ হলেও কাজের জন্য তার স্যাক্রিফাইস করলো। রুদ্রিক হাসি মুখে বলল, ওকে স্যার, আপনি চিন্তা করবেন না। কথাটি বলে রুদ্রিক ফোন কেটে দিল। ছোট সাহেবকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে আমি বলে উঠলাম, কি হলো ছোট সাহেব, আপনার মুখটা হঠাৎ শুকনো লাগছে কেন? আমার কথা শুনে ছোট সাহেব বলে উঠলো, কাজল, তুই তো জানিস আমি রায়জাদা গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করি। স্যার আমাকে খুব ভরসা করে একটি প্রজেক্ট হ্যান্ডেল করতে দিয়েছেন, তাই আমাকে 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে যেতে হবে। ছোট সাহেবের সাথে কয়েকদিন দেখা হবে না ভেবে এই মনটা খারাপ হয়ে গেল। তবুও মুখে হাসি ফুটিয়ে বললাম, এত আরো খুশির খবর, এই প্রজেক্টে আপনি সফল হলে আপনার কত নাম হবে তাই না ছোট সাহেব? তা তো হবে, কিন্তু তোকে অনেক মিস করবো রে শুভ্ররাঙ্গা পরি। আমি শুকনো হাসি দিলাম। রদ্রিক বুঝলো কাজলের মন খারাপ হয়েছে, তাই সে বলে ওঠে, চল আজকে আমি তোকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায় যাব? গেলেই দেখতে পাবি, আপাতত চল তো। কথাটি বলে ছোট সাহেব আমার হাত ধরে ওনার গাড়ির দিকে নিয়ে গেলেন। ছোট সাহেব বললেন, উঠে পড়। আমিও প্রশ্ন না করে গাড়িতে উঠে পড়লাম। ছোট সাহেব গাড়িতে উঠে পড়লো। গাড়ি একটি আইসক্রিম পার্লারের সামনে রাখা হলো। আইসক্রিম পার্লার দেখে আমি কিছুটা এক্সাইটেড হয়ে বললাম, আইসক্রিম পার্লার? ছোট সাহেব আমার কথা শুনে বলেন, আইসক্রিম পার্লার। তোর পছন্দ না আইসক্রিম? আজকে তুই যত খুশি আইসক্রিম খেতে পারিস। আমি খুশি হয়ে বলি, সত্যি? উনি মাথা নাড়িয়ে বলেন, একদম সত্যি। আমরা দুজন আইসক্রিম পার্লারের ভিতরে ঢুকে পড়লাম। ছোট সাহেব বলার সাথে সাথেই ভিন্ন ধরনের অনেকগুলো আইসক্রিম চলে আসলো। আমি ভ্যানিলা আইসক্রিম হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। রদ্রিক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার কাজলের দিকে। হঠাৎ করে কাজলের মধ্যে শয়তানি বুদ্ধি চলে আসলো। সে আইসক্রিম দিয়ে রদ্রিকের গালের খানিকটা অংশে লাগিয়ে দেয়। কাজলের এমন কাণ্ডে রদ্রিক কিছুটা রাগ দেখিয়ে বলল, এসব কি কাজল, কি করলি তুই? পুরো মুখ ভরিয়ে দিলি। কাজল খিলখিল করে হেসে ওঠে। কাজলকে হাসতে দেখে রুদ্রকে হেসে ওঠে। কাজল, আই নিড ইউ। তোকে এখন আমার খুব করে প্রয়োজন। এখনই দেখা করতে চাই। আমি গাড়ি নিয়ে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়। আমি মৃদু হাসলাম ছোট সাহেবের মেসেজ দেখে। সত্যি ছোট সাহেবও পারেন। এখনো সন্ধে হয়নি, 5:30 হয়নি এখনো। বাবা চলে আসার আগে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে। মাথায় ওড়না পেঁচিয়ে নিলাম যাতে কেউ না দেখে। লুকিয়ে লুকিয়ে প্রেমের সত্যি আলাদা একটা মজা আছে। কথাটা ভেবেই আমি বাড়ির বাইরে বের হতেই ছোট সাহেবের দিকে আমার নজর যায়। ব্ল্যাক কটন শার্ট পরে আছেন। দেখে বোঝাই যাচ্ছে অফিস করে সরাসরি এখানে চলে এসেছেন। আমি ওনার দিকে আরেকটু এগিয়ে গেলাম। ঘেমে একাকার হয়ে গিয়েছেন। বরাবরের মতো চুলগুলো কপালে লেপ্টে রয়েছে। ওনার দিকে নজর সরছেই না। ছোট সাহেব আমাকে দেখে ক্লান্ত মাখা হাসি দিলেন। আমি বলে উঠলাম, আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে ছোট সাহেব? উনি চুলগুলো সাইডে সরিয়ে বললেন, অফিসে কাজের যা প্রেশার পড়েছে তোকে ঠিক বলে বোঝাতে পারবো না। কালকেই তো আমাকে বেরিয়ে পড়তে হবে প্রজেক্টের উদ্দেশ্যে। আমি নিজের ওড়না বের করে ওনার ঘামটুকু মুছিয়ে দিয়ে ওনার গাড়ি থেকে বোতল বের করে ওনার হাতে ধরিয়ে দিলাম। পানিটুকু খাওয়ার সময় নেই, অথচ আমার সাথে দেখা করার ঠিক সময় আছে আপনার? ছোট সাহেব আমার কথা শুনে হেসে বলল, জানেমান কি করব বল? তোকে দেখার জন্য আমার মনটা যে সবসময় উতলা হয়ে ওঠে। তোর মায়াবী মুখখানা একটিবার তাকালেই আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। আহা, রাজসেন শেখ রুদ্রিকের কবি কবি ভাব। উনি কিছুটা ঠাট্টার ছলে বললেন, প্রেমের জন্য মানুষ কত কি হয় বলতো। কেউ হয় দেবদাস, আবার কেউ হয়ে ওঠে আমার মতো কবি। তা কবি সাহেব, আমাকে যদি কৃতার্থ হয়ে বলিবেন, হঠাৎ আমাকে ডেকে পাঠালেন যে? অবশ্যই আপনাকে বলিব, তার আগে চলুন সামনের দিকটায়। কথাটি বলে ছোট সাহেব আমার হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলেন। রাস্তায় তেমন লোক নেই। আমাদের বাড়িটা কিছুটা নির্জন হয়, লোক এখানে তেমন দেখা যায় না। বাড়ির পিছনে ছোট্ট একটি নদী বয়ে যায়। আমি একে অপরের হাত ধরে পুকুরের পাশে বেঞ্চিতে বসে পড়লাম। সে এক বিদায়বেলা সূর্য ডোবার পালা। দিনের সবকিছু শেষে সবচেয়ে ভালো মুহূর্ত হলো পুকুরের পাড়ে সূর্যাস্ত দেখা, যাকে বলে গোধূলির বেলা। নদীর সে মন ভোলানো দৃশ্য সহজে কোনো মানুষকে দুর্বল করতে পারে। কি সুন্দর দৃশ্য কাজল, মনটাই ভালো হয়ে ওঠে। সুবর্ণরেখাতে সূর্যাস্ত দেখার এই অনুভূতির সাথে অন্য কিছু সত্যি কোনো তুলনা হয় না। ছোট সাহেব কিছুটা হতাশার সুরে বললেন, এই 1 সপ্তাহ আমার কিভাবে কাটবে জানি না। যেখানে তোকে নিজের চোখের আড়াল করেই মনে হয় তোকে হারিয়ে ফেলেছি। তোকে হারিয়ে ফেলার তীব্র ভয় আমার ভিতরে সবসময় কাজ করে। হয়তো ভালোবাসি বলে। আমি ওনার কাঁধে মাথা দিয়ে বললাম, আমাকে ভালোবাসেন বলেই নিজের ভালোবাসার উপর ভরসা রাখুন। ভালোবাসা ভরসার জায়গাটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ। আপনার কাজও শুধুমাত্র আপনার হয়েই থাকবে। এটুকু ভরসা রাখুন ছোট সাহেব। ছোট সাহেব আমাকে নিজের থেকে ছাড়িয়ে কিছুটা বিরক্তি নিয়ে বলেন, সবকিছু ঠিক আছে, কিন্তু এখন যেহেতু আমরা প্রেম করছি, সো এখন আমি তোর কোনো ছোট সাহেব না, বুঝেছিস? আমাকে রুদ্রিক বলে ডাকবি। না বলে আমি উঠে দাঁড়ালাম। ছোট সাহেব উঠে দাঁড়িয়ে বলেন, কি হলো? আমি মুখটা বেঁকিয়ে বললাম, আপনি আমার ছোট সাহেব, তাই আপনাকে ছোট সাহেব বলেই ডাকবো। উনি ধমকে বললেন, আমার মুখের উপর কথা বলিস তুই?
এই রাত্রিন শেখ রুদ্রিকের মুখের উপর কথা বলার সাহস কোথা থেকে পাস তুই? আমি অবাক হয়ে বললাম, ছোট সাহেব, আপনি আবার আগের মতো ছেড় দিচ্ছেন? উনি বাঁকা হেসে বলে, জানেমান, তুমি যদি সোজা পথে না হাঁটো তাহলে আমাকে তো আগে রুদ্রিক হয়েই যেতেই হবে। আমিও নাছোড়বান্দা হয়ে বললাম, বলবো না। আমিও রাজসেন শেখ রুদ্রিক, তোর মুখ থেকে রুদ্রিক ডাক বের করেই ছাড়বো। কথাটি উনি আমার কোমর চেপে ধরে আমার ঠোঁটে ছোট্ট করে কামড় বসিয়ে দেন। আমি করে উঠি। উনি বাঁকা হেসে বললেন, আরো কয়েকটা লাভ বাইট লাগবে জান। আমি ঠোঁটে হাত বুলিয়ে কিছুটা রাগান্বিত সুরে বললাম, আমার ঠোঁটের 12টা বাজিয়ে বলছে লাভ বাইট? হুঁ, যদি নিজের ঠোঁটে 13টা না বাজাতে চাস তাহলে তাড়াতাড়ি রুদ্রিক বলে রেখে ফেল। অসভ্য লোক বলবো না। কথাটি বলে আমি দৌড় দিলাম। না হলে উনি কি করতেন আল্লাহই জানে। রুদ্রিক হেসে ওঠে। আমি পেছনে তাকিয়ে ছোট সাহেব বাঁকা দাঁতের হাসিখানা দেখে নিলাম। কি অসাধারণ প্রাণবন্ত হাসি তার! এই লোকটা আমাকে ভালোবাসে ভাবতেই শরীরে আলাদা শিহরণ বয়ে যায়। রুদ্রিক আজকে শেখ অফিসে বসেছে তার পিপির সাথে দেখা করতে। আফজাল শেখ নিজের ছেলেকে দেখে কিছুটা খুশি হয়ে এগিয়ে গিয়ে বললেন, রুদ্রিক, হঠাৎ তুমি অফিসে এসেছো যে? আফজালের কথা শেষ হওয়ার আগেই রুদ্রিক তাকে অ্যাভয়েড করে চলে যায়। এতে আফজাল শেখ কিছুটা ব্যথিত হয়। রুদ্রিক ঈশানী শেখের রুমে গিয়ে বলেন, পিপি আসবো? রুদ্রিককে দেখে ঈশানী শেখ হেসে বলেন, রুদ্রিক, আমার বাচ্চাটা হঠাৎ কি মনে করে? ঈশানী শেখের কথা রুদ্রিক বলল, পিপি, আসলে আজকে আমি 1 সপ্তাহের জন্য ভার্সিটির একটা ট্রিপে যাচ্ছি। রুদ্রিকের কথা ঈশানী খুশি হলো। এই তো সুযোগ। রুদ্রিক নেই, এই সুযোগে ঈশানী নিজের কাজটা করে নেবে। ওকে, আমার বাচ্চাটা টাকা লাগবে তাই তো? ওকে আমি দিচ্ছি। না পিপি, আমার টাকা লাগবে না। আমি জাস্ট তোমাকে জানাতে এসেছিলাম। আমি তো থাকবো না। তুমি যদি কাজলের বাবার সাথে আমাদের বিয়ের কথা বলে নিতে তাহলে ভালো হতো। ঈশানী শেখ রুদ্রিকের কাছে এগিয়ে গিয়ে বলল, রুদ্রিক, আমার বাচ্চাটা, তুমি নিশ্চিন্তে নিজের ট্রিপে যাও। আমি ভেবেছিলাম আজকেই কাজলের বাবার সাথে কথা বলবো। রুদ্রিক ঈশানীকে জড়িয়ে ধরে বলে, তোমাকে কি বলে থ্যাঙ্কস জানাবো আমি জানি না, বাট ইউ আর দ্য বেস্ট পিপি। লাভ ইউ, লাভ ইউ টু। ওকে, আমার এখন গাড়িতে উঠে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আই হ্যাভ টু গো। ওকে, বাই পিপি। ঈশানী শেখ মিষ্টি হেসে বললেন, টেক কেয়ার মাই চাইল্ড। রুদ্রিক বেরিয়ে যায়। আফজাল শেখ বের হয়ে মতিউর রহমানের কাছে গিয়ে বলে ওঠে, মতিউর, তোমার নাকি কয়দিনের জন্য ছুটি লাগবে? মতিউর রহমান বলে ওঠেন, বড় সাহেব, আসলে আমি আমার কাজলের জন্য বিয়ে ঠিক করেছি। ছেলে ভালো, একটা কোম্পানিতে চাকরি করে, ফ্যামিলিও অনেক ভালো। আমি চাইছি খুব তাড়াতাড়ি আমার মেয়েটার বিয়ে দিতে। তাই আর কি, কয়েকটা দিন ব্যস্ত থাকবো, আসতে পারবো না। এরকম একটা ভালো ছেলে আমার মতো ড্রাইভারের মেয়েকে বিয়ে করতে চেয়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন ছোট সাহেব? আফজাল শেখ বললেন, এভাবে বলো না মতিউর। আমাদের কাজল যথেষ্ট গুণবতী এবং লক্ষ্মী মেয়ে। তাকে যে কেউ নিজের বাড়ির বউ করতে চাইবে। তুমি বরং ছুটি নাও কয়েকদিনের জন্য। আফজাল শেখের কথার মাঝেই ঈশানী শেখ এসে বললেন, মতিউর, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার কেবিনের ভিতরে এসো। মতিউর শেখ মাথা নাড়িয়ে ঈশানী শেখের কেবিনে চলে গেলেন। মনটা আজ ভীষণ খারাপ। ছোট সাহেব আজকে চলে যাবেন ঢাকার বাইরে। সদর দরজার পাশে দাঁড়িয়ে আছি, উদ্দেশ্য একটিবার ছোট সাহেবকে চোখের দেখা দেখতে পাওয়া। আমার প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এলেন। উনি গাড়ি থেকে বেরিয়ে এলেন। সাদা শার্ট, ফর্মাল ড্রেস আপে দারুণ মানিয়েছে। আমার ছলছলে চোখ ওনার দিকে তাকিয়ে রইলাম। রুদ্রিক কাজলের দিকে তাকালো, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। রুদ্রিক কিছু না ভেবে কাজলের দিকে এগিয়ে গিয়ে কাজলের হাত জোড়া ধরে বলে উঠলো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, ততদিন নিজের খেয়াল রাখবি, ওকে? আমি কোনো রকম মাথা নাড়ালাম। ছোট সাহেব আমার চোখের জল মুছে দিয়ে বললেন, একদম কাঁদবি না। তোর কান্না আমার সহ্য হয় না, বুঝিস না কেন? আমি একদম কাঁদছি না। ছোট সাহেব কিছুটা থেমে মিহি কণ্ঠে বললেন, কাজল, তুই কালকে বলেছিলি না, সম্পর্কে ভরসার জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা সবসময় মনে রাখবি, যে কোনো কঠিন পরিস্থিতিতে সবসময় স্ট্রং থাকবি। সবসময় মনে রাখবি তো রুদ্রিক সবসময় তোর সাথে আছে। আমাদের ভালোবাসাকে আগলে রাখার জন্য সবকিছু করতে পারে তো রুদ্রিক। শুধু তুই ভেঙে পড়বি না, আমার উপর শুধু ভরসা রাখবি। ভালোবাসি। কথাটি বলেই রুদ্রিক কাজলের কপালে গভীর ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। ছোট সাহেবের কথাগুলো শুনে কেমন যেন লাগছিল। উনি কি কিছু বোঝাতে চাইছিলেন? আপাতত সেসব বিষয়ে মাথা না ঘামিয়ে আমি আলতো সুরে বলে উঠলাম, নিজের খেয়াল রাখবেন। ভালোবাসি রুদ্রিক। কাজলের মুখে রুদ্রিক নাম শুনে রুদ্রিকের মুখে হাসি ফুটে উঠল। রুদ্রিক গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। অনেক কাজ আছে তার। কিছু একটা ভেবে সে রহস্যময় হাসি দিল। ছোট সাহেবের গাড়ি চোখের আড়াল হতেই আমার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। শুভ্র রাঙ্গা পরী কি জানে তার মায়াবী মুখখানা না দেখতে পেয়ে তার রুদ্রিকের হাল বেহাল হয়ে যাচ্ছে? সে কি জানে তার রুদ্রিকের বুকের ভিতরে জমে থাকা ভালোবাসার অগ্নিশিখা দাও দাও করে জ্বলছে শুধুমাত্র তার প্রিয়তমাকে দেখার প্রয়াসে? রুদ্রিকের চোখে আজ অজস্র তৃষ্ণা শুধুমাত্র তার প্রিয়তমাকে ঘিরে। উদ্দেশ্য একটিবার চোখে দেখার দেখতে পাওয়া। রুদ্রিকের কথা শুনে লজ্জায় আমার গাল দুটো যেন লাল হয়ে যাচ্ছে।
ফোনের ওই পাশ থেকে রুদ্রিক কিছুটা নিঃশব্দ কণ্ঠে বলে ওঠে, আমি জানি কাজল, এখন তোমার লাল টকটকে গোলাপের মতো গালগুলো লজ্জায় লাল আভা ধারণ করেছে। আয়নার সামনে নিজেকে এক পলক তাকিয়ে দেখো, তোমার রূপের প্রতিটা কণা যেন আয়নায় খুব নিখুঁতভাবে ধরা দিচ্ছে। ছোট সাহেবের মুখে তুমি ডাকটি শুনে আমার মনে ভালোবাসার সুর বয়ে গেল। আমি আয়নায় না তাকিয়ে বললাম, রুদ্রিক থাকতে তার শুভ্র রাঙা পরীকে আয়না দেখতে হয় না। রুদ্রিকের শুভ্র রাঙা পরীর রূপকে আয়নার থেকেও নিখুঁতভাবে বর্ণনা করার ক্ষমতা রাখেন আপনি রুদ্রিক সাহেব। রুদ্রিক হাসে, যাকে বলে মন ভোলানো হাসি। সে হাসির শব্দে আমার কানে বেজে চলেছে। তনয় আজ ঠিক করেছে সে সিলেটে ফিরে যাবে। সে অনুযায়ী সে নিজে সবকিছু প্যাক করে ফেলেছে। কাজল রেখা তো তাকে এখন চায় না। কাজল রেখা তো রুদ্রিককে ভালোবাসে। তাহলে সে কেন শুধু শুধু কাজলের ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে? নিতিয়া শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে যাচ্ছে। সে জানে তার তনয়ের ভাইয়ের সবকিছু মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে কথাটি ভেবেই নিতিয়া এগিয়ে এসে বলে, ভাইয়া, আমাদের বাস চলে আসবে, চলো। তনয় নিজের কাঁধের ব্যাগটা নিয়ে বলে, চল। কথাটি বলে তনয় বেরিয়ে যাবে, তখনই মতিউর রহমান বাড়িতে ঢুকে বলে, তনয় বাবা, তোমরা কোথায় যাচ্ছ? সিলেটে চলে যাচ্ছি। মিস্টার রুদ্রিক এবং কাজল একে অপরকে ভালোবাসে, আপনি নিশ্চয়ই শুনেছেন। তাহলে শুধু শুধু আমরা এখানে থাকবো বাই কেন? নিতিয়ার কথা শুনে মতিউর রহমান গম্ভীর সুরে বললেন, সবকিছুই আমি শুনেছি। আমার মেয়ে ছেলে মানুষই করছে। বাবা হয়ে নিজের মেয়ের ছেলে মানুষীকে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না। তনয় বলে ওঠে, এসব কি বলছেন আঙ্কেল? কাজলের ভালোবাসাকে অন্তত ছেলে মানুষের সাথে তুলনা করে কাজলের ভালোবাসাকে ছোট করবেন না। কাজলের বাবা এবার কিছুটা অসহায় কণ্ঠে বললেন, আফজল শেখ আমার বড় সাহেব হওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু বের হওয়াটা একেবারেই অসম্ভব। আফজল শেখের সাথে আমার মালিক এবং সামান্য কর্মচারীর সম্পর্ক। আমি জানি নিজের সীমার বাইরে কোনো কিছুই ভালো নয়। আমি নিজের সীমা লঙ্ঘন করতে চাই না। কিন্তু আঙ্কেল, তনয়ের কথার মাঝেই মতিউর রহমান বললেন, আমি বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেছি তনয় বাবা। বাস্তবতা খুব কঠিন। আমার মেয়েটা এখনো পুরোপুরিভাবে বাস্তবতাকে চিনতে পারেনি। ছোট সাহেব আমার মেয়েকে কিছুতেই ভালোবাসতে পারে না। ছোট সাহেব বড় লোকের ছেলে হওয়ার সুবাদে নানা রকম মেয়েদের সাথে টাইম পাস করে। হয়তো আমার মেয়েকেও সে টাইম পাসের বস্তু মনে করেছে, কিন্তু বাবা হয়ে নিজের মেয়েটাকে টাইম পাসের বস্তু হতে কিভাবে হতে দেই? তাছাড়াও আমার মেয়ের সুপাত্র হিসেবে তনয় তুমি একদম ঠিক আছো। আমার মেয়ের এই ছেলে মানুষীকে আর প্রশ্রয় দিলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। তাই আমি চাইছি কালকের মধ্যেই তোমার এবং কাজলের কাবিনটা সেরে ফেলতে। তারপর না হয় তোমার বাবা মাকে নিয়ে বড় করে বিয়ের অনুষ্ঠান করব। তনয় চমকে গিয়ে বলে, বিয়ের কাবিন তাও কালকে? হুম? কিন্তু আমি জানি কাজল রেখা রুদ্রিককে ভালোবাসে। কাজল রেখা কিছুতেই রাজি হবে না। আমি কাজলকে রাজি করাবো। মতিউরের কথা শুনে তনয় মাথা নিচু করে বলে, ক্ষমা করবেন আঙ্কেল, কাজলের অনুমতি ব্যতীত এ বিয়ে সম্ভব নয়। মতিউর রহমান তনয়ের হাত ধরে বলে, আমাকে এভাবে আশাহত করো না তনয়। তুমি তো বুঝতে পারছো কি হতে পারে। তুমি কি জানো ছোট সাহেবের সাথে আরেকটি বড় বিজনেসম্যান ইকবাল শেখের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। সামনের মাসে তাদের এনগেজমেন্ট। হোয়াট? ছোট সাহেব আমার মেয়েকে ব্যবহার করেছে। শেষে শুধু আমার মেয়েটাই কষ্ট হবে। তাই সময় থাকতে আমাদের এইসব কিছু আটকাতে হবে। অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে, আমাকে তুমি ফিরিয়ে দিও না বাবা। মতিউর রহমানের অসহায় মুখের দিকে তাকিয়ে তনয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মতিউর রহমান নিশ্চিন্ত হয়। এদিকে রুদ্রিক নিজের হাসি থামিয়ে বলল, আচ্ছা, আমাদের বিয়ের পর বাসর রাতের প্ল্যান কি হবে? ওনার এইরকম উদ্ভট প্রশ্নে আমি খানিকটা মেকি রাগ দেখিয়ে বললাম, সবসময় আপনার শুধু দুষ্টুমি দূর ভালো লাগে না। কখন না কখন বিয়ে হবে তার ঠিক নেই, আর আপনি আছেন নিজের বাসর রাত নেই। উনি নিঃশব্দে হেসে কিছুটা আস্তে করে বললেন, সবকিছুই ভাগ্য কাজল, কখন কি হতে কি হয়ে যায় কেউ কি বলতে পারে বল? জীবন তো অদ্ভুত। জীবন মুহূর্তেই নিজের গতি পরিবর্তন করতে পারে। রুদ্রিকের এই কথাটা আমার কানে লাগলো খুব করে। আমি কিছু বলবো তার আগে রুদ্রিক বলে ওঠে, কাজল, আমার খুব ইচ্ছে আমাদের যখন বিয়ে হবে তখন আমাদের বাসরাতে তুই ঠোঁটে গাঢ় করে লিপস্টিক পরবি, সাথে সেই শুভ্র রঙের শাড়ি। তোর লাল টকটকে গালগুলোর সাথে একদম মানাবে। চোখে একদম কাজল দিবি না? সৃষ্টিকর্তা মনে হয় অনেক সুন্দর করে যত্ন সহকারে তোর চোখে সৃষ্টি করেছে। তাই তোর আখি জোড়ায় কাজল পরার প্রয়োজনীয়তা নেই। আমি নিজের চোখগুলো বন্ধ করে শুধু অনুভব করছি। রুদ্রিক আরে কিছু বলতে যাবে তার আগে একজন স্টাফ রুমে এসে বলে, স্যার আপনার খাবারটা। রুদ্রিক বলে ওঠে, আপনি রেখে যান। কাজল ফোনের ওই পাশ থেকে শাসনের সুরে বলে ওঠে, আপনি এখনো নিজের খাবার খাননি? এত অনিয়ম করলে কিভাবে হয়? না খেয়ে কথা বলে যাচ্ছেন। তোকে ফোন না করে ইনফর্ম না করলে তো তুই টেনশন করতে করতে নাজেহাল হয়ে যেতি। রুদ্রিক বিকাল বেলাতেই চট্টগ্রামে পৌঁছে গিয়েছে। আপাতত রুদ্রিক একটি 5 স্টার হোটেলে উঠেছে। চট্টগ্রামের এসএস কোম্পানির সাথে আজ রাতেই তাদের মিটিং আছে। আমি বলে উঠলাম, আপনার মিটিং কখন? আজ রাতের দিকে।
মিটিং এর দায়িত্ব আমার হাতে। একবার মিটিংটা সাকসেসফুল হয়ে গেলে আমাদের কোম্পানি বিরাট বড় একটা অ্যাওয়ার্ড পাবে। যেহেতু রাফসান শেখ রুদ্রিক মিটিং এর দায়িত্বে আছে তাহলে নিশ্চয়ই সাকসেসফুল হবে। কিন্তু আপনি নিজে টাইম টু টাইম খাবার খেয়ে নেবেন। রুদ্রিক বলে ওঠে, ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক মতো খেয়ে নেব। আমি আরো কিছু বলতে যাব তখনই আমার রুমে প্রবেশ করেন রুদ্রিক, বাবা এসেছে, আমি রাখছি, বাই, অল দ্য বেস্ট। রুদ্রিক মুচকে এসে বলে, ওকে বাই। কথাটি বলে আমি ফোন কেটে দিই। বাবা আমার কাছে এগিয়ে এসে বললেন, কার সাথে কথা বলছিলি তুই? নিশ্চয়ই ছোট সাহেবের সাথে। হুম। বাবা রাগে চিৎকার করে বললেন, তুই কি রুদ্রিককে ভালোবাসিস? বাবার চিৎকারে মা ও ছুটকি ছুটে চলে আসে। আমি মাথা নিচু করে বলে উঠি, হ্যাঁ, আমি ছোট সাহেবকে ভালোবাসি। তোর একটিবার কথা বলতে মুখে আটকালো না? শেষে কিনা মালিকের ছেলের সাথে প্রেম! ছি কাজল, ছি! তুই কি ভাবতে পারছিস ছোট সাহেব তোকে ব্যবহার করেছে দিনের পর দিন? বাবা, তুমি আর যাই বলো, ছোট সাহেবের ভালোবাসাটাকে ছোট করো না। উনি যেমনই হোক নিজের ভালোবাসাকে যথাযথ মর্যাদা দিতে জানে উনি। নিজের বাবা মায়ের সামনে ভালোবাসার কথা বলছিস? একটু কি লজ্জা নেই তোর? আমি কটাক্ষ করে উত্তর দিয়ে বললাম, ভালোবাসা খুব পবিত্র বাবা, আমার কিসের লজ্জা থাকবে? আমি তো লজ্জা করার মতো কিছু করিনি। ভালোবেসেছি, অন্যায় করিনি। সঙ্গে সঙ্গে বাবা নিজের সর্বশক্তি দিয়ে আমার গালে চড় বসিয়ে দেন। আমি ছিটকে মাটিতে বসে পড়ি। বাবার চড়ের তীব্রতা এতই ছিল যে আমার ঠোঁট বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বাবা দ্বিগুণ চিৎকার করে বললেন, তোকে স্বাধীনতা দিয়েছিলাম বলে আজ তোর এই অধঃপতন ঘটেছে। বাবা হিসেবে তা আমি মেনে কিভাবে নিব? আমি এখন এ ভুল আর করব না। কাজলের মা, তোমার মেয়েকে প্রস্তুত হতে বলো। কালকে তনয়ের সাথে তোমার মেয়ের বিয়ে। এই বিয়ে তোমার মেয়েকে যে কোনো মূল্যে করতেই হবে। কথাটি যেন কানে ভালো করে ঢুকিয়ে নেয়। বাবার কথা শুনে আমি এক প্রকার স্তব্ধ হয়ে গেলাম। কালকে আমার বিয়ে? কথাটি বলে কাজলের বাবা গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন। কাজলের মা ও তার পিছনে ছুটতে শুরু করলেন। চলে যাওয়ার আগে কাজলের বাবা রুমের দরজা বন্ধ করে দিয়ে যায়। কাজলের সাথে তনয়ের বিয়ের কথাটি শুনে ছুটকির বুকের ভিতর কেমন যেন করে উঠলো। তার কেন যেন মানতে কষ্ট হচ্ছে তনয় ভাইয়ের সাথে কাল তার আপায়ের কথাটি ভেবে ছুটকিও দৌড়ে গিয়ে তার রুমের দরজা বন্ধ করে দেয়। তার কেন যেন খুব কান্না পাচ্ছে। কাজলের বাবা বারান্দায় দাঁড়িয়ে আছেন। কাজলের মা কাজলের বাবার কাঁধে হাত রেখে বললেন, মেয়েটা বোধহয় ছোট সাহেবকে সত্যিই ভালোবাসে। তুমি মেয়েটাকে এভাবে ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা না দিলেও পারতে। কাজলের বাবা তার স্ত্রীর দিকে ছলছল চোখে তাকিয়ে বলে, আজ প্রথমবার নিজের মেয়ের গায়ে হাত তুলেছি, আমার কি কম কষ্ট হচ্ছে বলো? আমি তো বাবা হিসেবে নিরুপায়। নিজের মেয়ের ভালোর জন্য হলেও আমাকে কঠোর থাকতে হবে। তুমি জানো আজকে ঈশানী ম্যাম আমাকে ডেকে পাঠিয়ে কি বলেছিলেন? কি বলেছেন? তাহলে শোনো। আজ ঈশানী ম্যাম আমাকে নিজের কেবিনে ডেকে পাঠিয়েছিলেন। তারপর আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আমার মেয়ে ছোট সাহেবের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। মতিয়রের কথা শুনে ঈশানী হেসে বলে, এত অবাক হচ্ছ কেন? তুমিই তো তোমার মেয়েকে রুদ্রিকের পেছনে লেলিয়ে দিয়েছো যাতে এত বিরাট সম্পত্তি তোমরা ভোগ করতে পারো। রুদ্রিক যেহেতু বাড়ির একমাত্র ছেলে, এই সম্পত্তি সব তো রুদ্রিকেরই। তোমাদের লোভীদের আমার খুব ভালো করেই জানা আছে। মতোই সাহেব আশাহত কণ্ঠে বলেন, যা ইচ্ছে তাই বলুন, কিন্তু লোভী বলবেন না ঈশানী ম্যাম। তাছাড়া দোষ তো শুধু আমার মেয়ের না, ছোট সাহেবও আমার মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন। ঈশানী শেখ হো হা করে হেসে বলে ওঠে, রুদ্রিক হলো আফজাল শেখের একমাত্র ছেলে, কত মেয়ের সাথেই তো সে টাইম পাস করেছে। কাজ হলো রুদ্রিকের কাছে টাইম পাসের একটি জায়গা মাত্র। মতিউর উঠে দাঁড়িয়ে বলেন, কি বলছেন কি? ঈশানী শেখ হেসে বলেন, একদম ঠিক বলেছি। তাছাড়া বিজনেসম্যান ইকবাল শিকদারের মেয়ের সাথে রুদ্রিকের সামনের মাসে এনগেজমেন্ট। এখন তুমি ভেবে দেখো নিজের মেয়ের কি করবে। মতিউর রহমান ভাবতে পারে না সে এখন কি করবে, তখনই তার তনয়ের কথা মনে পড়লো। ঈশানী শেখ মনে মনে হাসেন, যাক, কাজ হয়েছে তাহলে। বাকি কাজটা মতিউর নিজের হাতেই করবে। কাজলের মা কাজলের বাবার কথা শুনে কিছুক্ষণ থ মেরে বসে রইল। কাজলের বাবা ঠিকই বলেছে, নিজের মেয়ের সুখের জন্য হলেও বিয়েটা জরুরি। বাবা চলে যেতেই আমি কোনো রকম উঠে দাঁড়িয়ে দ্রুত সহকারে ফোনটা হাতে নিয়ে রুদ্রিককে ফোন দিলাম। যে করেই হোক রুদ্রিককে সবকিছু জানাতে হবে। এদিকে রুদ্রিক নিজের টাইটা গলায় ভালো করে বেঁধে নেয়। কিছুক্ষণ পরেই মিটিং শুরু হয়ে যাবে। রুদ্রিক কাউকে ফোন করে, জি স্যার বলুন। রুদ্রিক বলে ওঠে, যা যা করতে বলেছিলাম সব হয়ে গেছে তো? ওই পাশ থেকে এমন কিছু বললো যা শুনে রুদ্রিক কিছুটা বাঁকা বলে, গুড, ভেরি গুড, আচ্ছা রাখছি। টুট 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 করে ফোনটা বন্ধ হয়ে গেল। রুদ্রিক ফোনটা কেটে সুইচ অফ করে দেয়। তারপর রহস্যময় হাসি দিয়ে মিটিং রুমে চলে যায়। এদিকে আমি বারবার রুদ্রিকের নাম্বারে ফোন করে যাচ্ছি, কিন্তু রুদ্রিক ফোনটা ধরছেই না। আমি রাগে ফোনটা ছুঁড়ে ফেলি, যা ভেঙে দুই টুকরা হয়ে যায়। রুদ্রিক এদিকে ফোন ধরছে না, ওদিকে কাল আমার বিয়ে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। দরজাটাও বন্ধ, ফোনটাও ভেঙে গেল। কোনো রাস্তা যে খোলা নেই আমার হাতে। আমার ঠোঁট বেয়ে রক্ত গড়িয়েই পড়ছে। আমি ধপ করে মেঝেতে বসে দেয়ালে নিজের শরীর এলিয়ে দিলাম। আমি নিজের চুল খামচে ধরলাম। তনয় ভাইকে কিছুতেই বিয়ে করব না।
রুদ্রিক কোথায় আপনি? কথাটি বলে আমি শব্দ করে কেঁদে উঠলাম। টকটকে লাল বেনারসি পরে বধূ বেশে দাঁড়িয়ে আছে আমি। আজ আমার বিয়ে। ভাবতেই অবাক লাগে। রুদ্রিকের একটি কথা খুব করে মনে পড়ে। সবকিছুই ভাগ্য কাজল। কখন কি হতে কি হয়ে যায় কেউ বলতে পারে বল? জীবন তো অদ্ভুত। জীবন মুহূর্তেই নিজের গতি পরিবর্তন করতে পারে। রুদ্রিকের কথাটি তখন না বুঝলেও আজকে খুব ভালো করে বুঝতে পারছি। আমার চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়েই পড়ছে। আমাকে এভাবে কাঁদতে দেখে পার্লারের মেয়েরা কিছুটা বিরক্ত হয়। একজন বলে ওঠে, ম্যাম, আপনি এভাবে কান্না করলে আপনার স্বাস্থ্য তো নষ্ট হয়ে যাবে। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, যেখানে গোটা জীবনটাই নষ্ট হতে চলেছে সেখানে আমার বিয়ের সাজ? মেয়েগুলো হয়তো আমার কথা ঠিকমতো বুঝে উঠতে পারলো না। তখনই আমার মা রুমে প্রবেশ করে বললেন, তোমরা আপাতত যাও। মায়ের কথা শুনে তারা মাথা নাড়িয়ে চলে গেল। মা আমার কাছে এসে আমার থুতনি উঁচু করে বললেন, মাশাআল্লাহ, আমার মাটা কত সুন্দর লাগছে বধূ সাজে। আমি চুপ হয়ে রইলাম। নিজের মেয়েকে চুপ থাকতে দেখে কাজলের মা হতাশার সুরে বললেন, মা রে, আমাদের উপর রাগ করে থাকিস না। আমরা তোর ভালো চাই। সব সময় মনে রাখবি তোর বাবা মা সবসময় তোর ভালোটাই চাইবে। নিজের বাবার উপর রাগ করে থাকিস না, তিনি তোকে খুব ভালোবাসে। আমি মায়ের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বললাম, মা আমি জানি পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি সন্তানের ভালো কেউ চাইতে পারে না। কিন্তু তোমরা তো একটা ভুলের মধ্যে আছো। তোমাদের কেউ অনবরত ভুল বুঝিয়ে যাচ্ছে যা তোমরা বুঝতে পারছো না। মা কিছুটা কড়া কণ্ঠে বললেন, অনেক কিছু শুনেছি আমি। কাজল কিছুক্ষণ পরেই বরপক্ষ চলে আসবে। এসব কথার কোনো মানেই হয় না। আমি আসছি। কথাটি বলে মা রুম ত্যাগ করে। অন্যদিকে রুদ্রিক আজ খুব ফুরফুরে মেজাজ নিয়ে আছে। কালকে রাতের প্রজেক্টে সে যথেষ্ট সাকসেসফুল। এবার আজকের প্রজেক্টে তাকে সাকসেসফুল হতে হবে। সে একবার নিজের ফোন অন করলো। কাজলের হাজারো মিসড কল। রুদ্রিক তা দেখে বাঁকা হেসে আনমনে বলে, জানেমান, কিছু সময় কষ্টগুলো আমাদের জীবনে খুব জরুরি। না চাইলেও তোকে কষ্ট পেতে হবে। কথাটি ভেবে রুদ্রিক নিজের ফোনটা বন্ধ করে। আরেকটা ফোন বের করে কাউকে ফোন করে সবকিছু বুঝিয়ে দেয়। তারপর ফোনটা পকেটে ঢুকিয়ে রুদ্রিক নিজের কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে সিটি বাজাতে বাজাতে গাড়ি ঢুকে গাড়ি স্টার্ট দেয়। রুদ্রিকের মাথায় এখন ভয়ঙ্কর প্ল্যান ঘুরপাক খাচ্ছে। ছুটকেও ঘরে প্রবেশ করলো। বধূ বেশে তার আপাইকে সত্যি সুন্দর লাগছে। হালকা সোনার গয়নাতে বেশ মানিয়েছে তার আপাইকে। লাল টকটকে গাল দুটো গোলাপের মতো লাল টকটকে হয়ে রয়েছে। চোখে কাজল না থাকলেও চোখে রয়েছে জলে পরিপূর্ণ। ছুটকির বুকে অজানা ব্যথা শুরু হয়ে যায়। তার বিয়ের ব্যাপারটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। বাবা ঠিক করেছেন ঘরোয়াভাবে খুব কম সংখ্যক মানুষকে নিয়েই বিয়ের কাবিনের কাজ সেরে ফেলবেন। কিন্তু আমি কিছুতেই তনয় ভাইকে বিয়ে করতে পারবো না। আমি তো রুদ্রিককে ভালোবাসি। আমার মাথা কাজ করছে না, কি করব আমি? আমার ফোনটাও রাগে ভেঙে ফেলেছি। রুদ্রিকের সাথে যোগাযোগ করব কিভাবে? কথাটি ভেবে আমি শব্দ করে কেঁদে দিই। ছুটকি এগিয়ে গিয়ে কাজলের পাশে বলে, আপাই, আমি ছুটকির হাত ধরে বললাম, আমি কি করবো রে ছুটকি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা মাকে কেউ ভুল বোঝাচ্ছে রুদ্রিকের ব্যাপারে। ছুটকি আমাকে শান্ত করে বলে, শান্ত হও আপাই। আমার ফোনটা নিয়ে রুদ্রিক ভাইয়াকে ফোন করো। ছুটকির ফোন হাতে পেয়ে আমি তাড়াতাড়ি করে ছোট সাহেবের নাম্বারে ফোন দিলাম। কিন্তু বরাবরের মতো ফোনটা বন্ধ। আমি হতাশ হয়ে বললাম, ওনার ফোন নাম্বারটাই তো বন্ধ। আমি কিভাবে যোগাযোগ করব? ছুটকি, আমি করবোটা কি? যখন তখন বরপক্ষ চলে আসবে। আমার কথা শুনে ছুটকি বলল, তুই তো এমন না। তুই তো সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করিস। তাহলে এরকম একটা পরিস্থিতিতে অধৈর্য হয়ে পড়ছিস কেন? একটু শান্ত হ। ছুটকির কথার মাঝেই সিথি রুমে প্রবেশ করে বলে, ছুটকি একদম ঠিক বলেছে। তোকে এরকম ছিচকাঁদুনি হিসেবে একদম মানায় না কাজল। তুই তো কত স্ট্রং, এভাবে কেউ কান্নাকাটি করে? সিথিকে দেখে আমি ছুটে গিয়ে সিথিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, ভালোবাসার এমন একটা শব্দ যার কাছে সকলে অসহায় রে সিথি। আমি কি করে নিজের চোখের সামনে নিজের ভালোবাসাকে শেষ হয়ে যেতে দেখবো? আচ্ছা কাজল, তোর কি নিজের ভালোবাসার প্রতি একটুও ভরসা নেই? তিথির প্রশ্নে আমি বলে উঠলাম, অবশ্যই ভরসা আছে। আমি জানি আমার ভালোবাসা ঠিক কতটা খাঁটি। ভাইয়ের প্রতি বিশ্বাস আছে তোর? আমি মাথা নাড়িয়ে বললাম, বিশ্বাস থাকবে না? ওনাকে তো আমি ভালোবাসি। যাকে ভালোবাসি তার প্রতি বিশ্বাস না রেখে কি করে থাকতে পারি? তিথি আমার গালে হাত রেখে বলল, তাহলে নিজের ভালোবাসার প্রতি একটু ভরসা রাখ। দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আসছি। কথাটি বলে সিথি চলে গেল। সিথির পিছন পিছন ছুটকেও চলে গেল।